স্যার তেমন কোনো সমস্যা হয়নি স্যার। আচ্ছা, তো কারো যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আর কি আমরা আজকে আমাদের লেকচার কন্টিনিউ করি। আমরা তো যে টোটাল কনসেন্ট্রেটেড লোডটা যে বের করেছিলাম স্যার, ওটা তো L/4 ডিসটেন্স ছিল দুইটা এন্ড থেকে। হ্যাঁ, দ্যাট মিনস আমাদের কনসেন্ট্রেটেড লোড গুলো আমাদের ল্যাব রিপোর্টের জন্য এরকম দুইটা ডিসটেন্স থেকে এরকম L/4 এ ছিল। স্যার আমরা যে টোটাল লোডটা যে বের করেছিলাম স্যার, এটা কি স্যার মানে আমাদের যেমন এখানে যেমন 186 একটা পয়েন্টে কাজ করতেছে, তো আমাদের তো টোটাল লোডটা ছিল 183 এর উপর, তো এটা কি দুই পয়েন্টে 183 করে কাজ করবে স্যার? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আর কারো কোথাও কোনো সমস্যা? আর কি কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা, কারো যদি কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আর কি আমরা আমাদের আজকে যে টাস্ক সেটা শুরু করি। তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু আমরা কিন্তু অলরেডি সেকশন কিন্তু আমরা চুজ করেই ফেলেছি, তাই না? তো আজকে আমরা সেই সেকশন গুলা নিয়ে হচ্ছে কতগুলো ট্রায়াল সেকশন, মানে ট্রায়াল করে করে দেখবো যে এগুলা কি আমাদের, যদি আমরা বলি মানে আমাদের যে বেন্ডিং এর যে ভ্যালুটা পেয়েছিলাম বেন্ডিং মোমেন্টের, সেই ভ্যালুটা সে মানে মানে সেই ভ্যালুটা সে সাস্টেইন করতে পারবে কিনা। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমরা চেক করব। ঠিক আছে, যে কম্প্রেশন ফ্লেঞ্জের বাকলিং, তারপর ল্যাটারাল টর্শনাল বাকলিং, এই কেসগুলোর জন্য আমাদের যে সেকশনটা আগে আমরা ট্রায়াল দিয়ে চুজ করেছিলাম সেই সেই চুজকৃত সেকশনটা আমরা আজকে দেখবো যে এগুলা সাস্টেইন করতে পারবে কিনা। তো আমরা ফার্স্টে যেটা চেক করবো, ফার্স্টে হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেংথ চেক করব। আচ্ছা, তো ফ্লেক্সারাল স্ট্রেংথ চেকে যাওয়ার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি মোমেন্ট অফ ইনারশিয়া এই টার্মটার সাথে কি পরিচিত নাকি? মোমেন্ট জি অফ স্যার। ইনারশিয়া। জি স্যার, পরিচিত স্যার। আচ্ছা, তো মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে বের করা আমরা সবাই কি জানি? একটা কোন একটা অবজেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কিভাবে বের করতে পারি আমরা সবাই কি জানি এটা? BH³/12 স্যার, ওই যে রেক্টেঙ্গুলারের জন্য। আচ্ছা, BH³/12 রেক্টেঙ্গুলার জন্য। আচ্ছা, এখন আমাকে বলবেন যে এই যে এখানে যে মোমেন্ট অফ ইনারশিয়া যে ক্যালকুলেশনটা করেছে এটা কি ঠিক আছে আমাদের সেকশনের জন্য? আমাদের সেকশনটা কিরকম ছিল দেখতে? স্যার আই সেকশন। আই সেকশন। আমি যদি একটু ছবিটা আঁকি, এখানে আমাদের সেকশনটা দেখতে অনেকটা এরকম ছিল, তাই না? এরকম ছিল না অনেকটা? তো এখন জি এই স্যার। সেকশনের জন্য মোমেন্ট অফ ইনারশিয়া এই যে এখানে যেটা লিখেছে এটা কি ঠিক আছে? স্যার এখানে 5/16 কেন? এখানে 18 হওয়ার কথা না? কোথায়? স্যার ওই যে থিকনেসটা নিয়েছে। 5/16, এখানে 5/16। আচ্ছা, আমাদের আমাদের কি ছিল দেখেন, আমরা একটু যদি দেখি, আমাদের এটা হচ্ছে ফ্লেঞ্জ সেকশন ছিল, এটা হচ্ছে ওয়েভ সেকশন ছিল। ঠিক আছে, তো ওয়েভ সেকশনে আমাদের হাইটটা কত ছিল এই পুরোটা? 62 ইঞ্চি, তাই না? ওয়েভ সেকশনের থিকনেস কত জি ছিল স্যার, আমাদের? 5/16। 5/16। আচ্ছা, আর হচ্ছে ফ্লেঞ্জ সেকশন গুলো যদি চিন্তা করি, ফ্লেঞ্জ সেকশনের আমাদের এই বি এর ভ্যালু কত ছিল? 18 আমরা ধরেছিলাম না? 18 ইঞ্চি স্যার আমাদের এখানে ল্যাব। তো শুধু ওয়েবটা করছে, ফ্লেঞ্জেরটা তো অ্যাড করেনি। হ্যাঁ, এটা কি ভুল নাকি ঠিক? আমাদের ম্যানুয়ালে যেটা আছে এটা কি ভুল আছে নাকি মানে ঠিক আছে? আর যদি ঠিক হয় তাহলে আমরা কিভাবে ঠিক করতে পারবো, কারো কোনো আইডিয়া? স্যার আমরা যে 18 প্লাস 18 আর 1.5 এর যে ডাইমেনশনের যে ফ্লেন্সটা আছে স্যার, এটা অ্যাড করে নিতে হবে স্যার। এটা কোন অংশটুকু অ্যাড করবো আমরা? দুই গুণ দিয়ে দিব স্যার এখানে যে স্যার উপরে দুইটা, স্যার আমরা হ্যাঁ 1.5 কিউব ফ্লেঞ্জের ইনটু পার্টটা। 18 হ্যাঁ, ডিভাইডেড দ্যাট মিনস আমাদের এই ফ্লেঞ্জের পার্ট গুলো এখানে কাউন্ট ডাউন করা হয়নি। সো এটাকে, এই জিনিসটা আমাদের একটু ভুল আছে। অ্যাড ঠিক আছে, করে এখানে যেভাবে কাউন্ট ডাউন করতে হবে সেটা হচ্ছে এতটুকু পোর্শন পর্যন্ত ঠিক আছে। ঠিক আছে, এতটুকু পোর্শন পর্যন্ত ঠিক আছে। আমি একটু ইয়াটা যদি অফ করি। আচ্ছা, তো এখানে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে আচ্ছা আমি BH³/12, ঠিক আছে, BH³/12 প্লাস প্লাস এখানে প্লাস এখানে 2 আসবে, কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমাদের দুই সাইডে ফ্লেঞ্জ সেকশন আছে, তাই না? প্লাস 2 টাইমস BH³
over 12 প্লাস প্লাস হচ্ছে আমাদের এরিয়া dy স্কয়ার, তাই তো? এটাই তো আমাদের সূত্র, তাই না? এটা কি মনে আছে সবার? আচ্ছা, যাদের মনে নাই তারা আর কি আপনাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সেকশনটা দেখলেন, ওখানে দেখলেই পেয়ে যাবেন এই জিনিসটা। তো আমাদের এখান থেকে কিভাবে আমরা কোন প্রশ্নটা আমরা মেইনলি কারেকশন করব, এখানে মেইনলি যেই অংশটা আমাদের একটু ভুল আছে সেটা স্যার ফ্লেঞ্জের জন্য এডি স্কয়ার আবার যোগ করা লাগবে না? ফ্লেঞ্জের জন্য না, ফ্লেঞ্জের জন্য না, এখানে এখানে দেখেন মনে হচ্ছে আমাদের মেইন সেন্টারটা কোথায়, আমাদের স্যার মেইন এখানে এডি স্কয়ার 0 স্যার। এই যে এই ওয়েভ জি, সেকশনে না, দ্যাট মিন্স আমাদের যে ডিসটেন্সটা এ ডিওয়াই যে অংশটা নিতে হবে সেটা হচ্ছে দুইটা ফ্লেঞ্জের জন্য, তাই না? কিন্তু ওয়েভের জন্য তো আর নিতে ওয়েভের হচ্ছে না, জন্য কারণ zero। ওয়েভের জন্য 0 আসতেছে, তাই না? সেজন্যই সেটাকে আমি আর লিখিনি এখানে। বুঝা গেছে? তো তাহলে আমরা এটাকে কিভাবে কারেক্ট করব, আমরা যদি দেখি, আমরা এটাকে তাহলে কারেক্ট করতে হলে এতটুকু পর্যন্ত ঠিক ঠিক থাকবে, এরপরে যেটা করব এই পোরশনটুকু আমরা লিখবো এখানে প্লাস 2 টাইমস এই যে ফ্লেঞ্জের যে সেকশনটা আছে সেই ফ্লেঞ্জের সেকশনের জন্য কি লেখা যায় 18 into 1.5 cube 1.5 কিউব বাই 12, তাই না? প্লাস এর এরিয়া কি আসবে, এরিয়া আসবে যে এটার মতো 18 into 1.5, তাই না? 1.5 18 into 1.5 আর dy বলতে কি বোঝায় বলেন তো এখানে? আমাদের যদি এটা সেন্টার হয়, ঠিক আছে, এই পজিশনটা যদি আমাদের সেন্টার হয়ে থাকে তাহলে কি আমাদের এই যে শুধুমাত্র ফ্লেঞ্জ সেকশনের সেন্টারটা কি এই ডিসটেন্স 1.5 ডিভাইডেড বাই 2, তাই না? 1.5 এর হাফ 1.5 এর হাফ। সো তার মানে আমাদের dy বলতে বোঝাচ্ছে এই যে এইখান থেকে নিয়ে এইটার টোটাল আমাদের যে সেন্টারটা সেইটার যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের dy। দ্যাট মিন্স dy কে তাহলে আমরা কি বলা যায় 62 ডিভাইডেড বাই 2 প্লাস 1.5 ডিভাইডেড বাই 2, প্লাস 0.75। বুঝা গেছে? দ্যাট মিন্স 31.75 আসবে তখন ভ্যালুটা, ঠিক আছে? আরেকবার 31.75, জি বলেন। স্যার ডিওয়াইটা বুঝিনি। আচ্ছা, dy-টা বুঝেন নাই। আচ্ছা, dy এর কোন অংশটা বুঝেন নাই বলেন তো? স্যার কিভাবে ভাগটা হয়েছে? আচ্ছা দেখেন, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যে টোটাল যে বডিটার সেন্ট্রয়েড ধরলাম এইখানে, ঠিক আছে? সো এই পোরশনটা এইটা এই ওয়েবের জন্য কি হাফ না? দ্যাট মিন্স 62 ডিভাইড বাই 2 না? এই পজিশনটা বলা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা লিখে রাখলাম 62 ডিভাইডেড বাই 2। আচ্ছা, কিন্তু আমাদের dy কে আমরা কিভাবে সংজ্ঞায়িত করি? dy বলতে আমরা বুঝি যে এই যে উপরের যে ফ্লেঞ্জ পার্টটা, সেই ফ্লেঞ্জ পার্টটা টপের যে মানে সেই ফ্লেঞ্জ শুধুমাত্র ফ্লেঞ্জ পার্টের যে সেন্টার অফ গ্র্যাভিটি যেখানে কাজ করতেছে শুধু ফ্লেঞ্জ পার্টে, তার মানে মিড এট দ্য মিড সেকশনে, তাই না? সেই সেকশনের যেই সেন্টার অফ গ্র্যাভিটি সেইটার থেকে আমাদের টোটাল সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের dy। দ্যাট মিন্স এই পুরোটা হচ্ছে dy। এখন দেখেন আমরা dy এর এই পোরশনটুকুর লেংথ জানি 62 ডিভাইডেড বাই 2। এখন এটা কিভাবে জানবো এইটুকু? দ্যাট মিন্স পুরোটা জানি 1.5। সো 1.5 ডিভাইডেড বাই 2 করলে তো এইটুকু অংশ যোগ করবে, মানে পেয়ে যাব, তাই না? দ্যাট মিন্স 62 ডিভাইডেড বাই 2 এর সাথে 1.5 ডিভাইডেড বাই 2 যদি যোগ করি তাহলে তো পেয়ে যাচ্ছি যে টোটাল dy-টা কতটুকু। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো আপনাদের এই পোরশনটা একটু কারেক্ট করে নেবেন, এখানে ভ্যালুটা হয়তো বা কিছুটা বেশি আসবে, এখানে ওরা আর কি ভুল করেছে। আর এখানে 2 দিয়ে কেন মাল্টিপ্লাই করতেছি? এই যে আমাদের আমি যে সূত্রে 2 এনেছি, কেন 2 এনেছি কারণ বলতে পারবেন? দুটো ফ্লেঞ্জ এই জন্য। কারণ হচ্ছে আমার দুই সাইডে দুইটা ফ্লেঞ্জ আছে, তো দুটোর জন্য ক্যালকুলেশন একই। এই জন্যই তো আমি পুরোপুরি আমাদের IBX এর ফর্মুলাটা আসবে এটা। দ্যাট মিন্স আমাদের এই এতটুকু পোরশন থাকবে, এরপরে যে অংশটা যোগ করতে হবে এরপরে এই অংশটুকু যোগ করতে হবে, এই অংশটুকু কেটে যাবে, ঠিক আছে? বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছো সবাই? জি স্যার। এই জিনিসটা যদি ভুল করেন আপনাদের ল্যাব রিপোর্ট কিন্তু সব ভুল হয়ে থাকবে। এই জন্য আমি চাই না যে আপনাদের ল্যাব রিপোর্ট গুলো ভুল হোক, একটু ভালোভাবে নোট ডাউন করে রাখেন জিনিসগুলো। আচ্ছা, তো এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তাহলে আমরা চলে আসি যে আমাদের এখানে একটা ভ্যালু পেয়ে যাব, মোমেন্ট অফ ইনার্শিয়ার ভ্যালুটা। তো এখন আমরা যদি সেকশন মডুলাস বের করতে চাই, আমরা লাস্ট ক্লাসে দেখছি যে সেকশন মডুলাস কি জিনিস। সেকশন মডুলাস হচ্ছে মেইনলি আমাদের যে মোমেন্ট অফ ইনার্শিয়া, সেই মোমেন্ট অফ ইনার্শিয়াকে কি দিয়ে ভাগ করব? সেই যে dy মোমেন্ট অফ ইনার্শিয়াটাকে আমরা ভাগ করব হচ্ছে
সি দিয়ে, সিটা কি জিনিস? তো আমরা যদি আরেকটু দেখি আমাদের সেকশনটা যদি এরকম হয়, দেখেন আমাদের এইখান থেকে এই যে এতটুকু মানে ডিওয়াই কত ছিল? 31.75 না? এটা যদি ডিওয়াই হয়, তাই না? ডিওয়াই এর ভ্যালু কত ছিল? 31.75। জি স্যার। আচ্ছা, এখন সেকশন মডুলাস বলতে আমাদের বোঝাচ্ছে, সেকশন মডুলাস বলতে বোঝাবে যে দেখেন আমাদের এই পুরা ফ্লেঞ্জ সেকশনটা, সরি একটু দাঁড়ান, এটা হচ্ছে মেইনলি, আচ্ছা আমাদের সেকশন মডুলাস বলতে বোঝাবে এইখান থেকে নিয়ে এই যে একদম টপ পর্যন্ত যে ডিসটেন্সটা, সেটাই হচ্ছে মেইনলি সি। সো সি এর ভ্যালুটা আসবে 32.5। কিভাবে? 31.75, সেটার সাথে আমরা যোগ করব কি 1.5 ডিভাইড বাই 2, যোগ করলেই যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে 32.5, সেটাই হচ্ছে সি। দ্যাট মিন্স আমাদের একদম টপ থেকে নিয়ে এই যে যেখানে আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল সেটার পর্যন্ত যে ডিসটেন্স, সেটাই হচ্ছে আমাদের সি। ঠিক আছে? তো আমাদের আইএক্স কে আমরা যদি সি দিয়ে ভাগ করি তাহলে আমরা ইলাস্টিক যে সেকশন মডুলাসের ভ্যালু সেটা পেয়ে যাব। তো এরপরে আমরা কি করব? এরপরে হচ্ছে আমাদের এখানে একটা জিনিস বলে দেওয়া আছে যে an examination of the AISC equation F57, আচ্ছা AISC ওরা হচ্ছে যাচাই বাছাই করে যে জিনিসটা দেখছে যে যখন আমাদের ক্রস সেকশনটা, আমরা যেই সেকশনটা চুজ করতেছি সেটা যদি সিমেট্রিক হয়, সিমেট্রিক হলে কি হবে এখানে বলে দেওয়া হয়েছে যে সিমেট্রিক ক্রস সেকশনের জন্য ফ্লেক্সারাল স্ট্রেংথ উইল নেভার বি কন্ট্রোলড বাই টেনশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং। দ্যাট মিন্স আমাদের যে সেকশনটা নিব সেই সেকশনটা যদি সিমেট্রিক, আমাদের এই সেকশনটা কি সিমেট্রিক নাকি নন সিমেট্রিক বলেন তো? সিমেট্রিক। সিমেট্রিক। দ্যাট মিন্স এটা হচ্ছে কন্ট্রোল হবে, টেনশন উইল নেভার কন্ট্রোল বাই দ্য টেনশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং। দ্যাট মিন্স আমাদের এই জন্য টেনশন ফ্ল্যাঞ্জ নিয়ে আমাদের মাথা ঘামাতে হবে না, আমাদের এখন কাজ করতে হবে দ্যাট মিন্স কম্প্রেশন ফ্ল্যাঞ্জ নিয়ে। যদি এটা সিমেট্রিক না হইতো তখন আমাদের টেনশন ফ্ল্যাঞ্জেরও মানে টেনশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং এরও একটা চেক দিতে হইতো। ঠিক আছে? যেহেতু আমাদের ফ্ল্যাঞ্জ, আমরা যে সেকশনটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের একটা সিমেট্রিক, এই জন্য আমরা টেনশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং এর চেক দেওয়া লাগবে না, এই জন্য আমরা ডিরেক্টলি হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জের ইয়ার্ডিং এর চেকটা দেবো। সো এটা আমরা কোথায় পাবো? এটা হচ্ছে আমরা মেইনলি চলে যাব আমাদের যেই আমাদের যে গাইডলাইন দেওয়া আছে, পেজ নাম্বার হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 61। পেজ নাম্বার 61 গেলে আমরা পেয়ে যাব যে আমাদের কম্প্রেশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং, কম্প্রেশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং ও আছে এখানে, টেনশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং ও আছে। সো আমাদের এর আগে আমি বলে দিয়েছি আমাদের হচ্ছে টেনশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং তখন চেক করব যদি আমাদের নন সিমেট্রিক হয়। ঠিক আছে? যেহেতু আমাদের এটা সিমেট্রিক সেজন্য আমরা কম্প্রেশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং এ চেক দিব। তো কম্প্রেশন ফ্ল্যাঞ্জ ইয়ার্ডিং এ চেক দেওয়ার জন্য দেখেন আমাদের এখানে যে ফর্মুলাটা দিয়েছে সেটা হচ্ছে mn = rpg fcr আর sxc। আচ্ছা আরপিজি বলতে কি বোঝাচ্ছে? আরপিজি বলতে বোঝাচ্ছে বেন্ডিং স্ট্রেংথ রিডাকশন ফ্যাক্টর। আচ্ছা রিডাকশন ফ্যাক্টর কি জিনিস এগুলো আমরা পরে দেখতেছি। আর এফসিআর হচ্ছে ক্রিটিক্যাল কম্প্রেসিভ ফ্ল্যাঞ্জ স্ট্রেস বেসড অন either yielding or local buckling। দ্যাট মিন্স আমাদের দেখেন আরপিজি এর মান আমরা এতক্ষণ পর্যন্ত বের করি নাই, এফসিআর এর মানও বের করি নাই, এসএক্সসি এর মানও বের করি নাই। ঠিক আছে? তো তার মানে আমাদের এই ভ্যালুগুলো হচ্ছে এখন লাগবে। স্যার আই বাই সি দিয়ে একটা বের করলাম যে ওটা। আচ্ছা এটা আমরা দেখতেছি। তো এখন আমরা এই ভ্যালুগুলো কিভাবে বের করব? তো প্রথমে আমরা যেটা দেখি যে আরপিজি ওরা কিভাবে বের করে। আচ্ছা আরপিজি বের করতেছি কিভাবে? আরপিজি হচ্ছে এখানে একটা ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা দিয়ে বের করা যায়। আমরা কিন্তু ই এর ভ্যালু জানি, আমরা এফ ওয়াই এর ভ্যালু জানি, তাই না? আমাদের এখানে সেকশনের জন্য এফ ওয়াই এর কত ছিল? 36, তাই না? তারপর আমরা কি এইচসি এর ভ্যালুও জানি। এইচসি কি? আমাদের ওয়েবের যে হাইট সেটা, এটা হচ্ছে ওয়েবের থিকনেস, এই ভ্যালুটাও জানি। আমরা এডব্লিউ এর ভ্যালুটা কিন্তু জানি না এই ইকুয়েশন থেকে, তাই না? এখন তার মানে আমাদের এডব্লিউ এর জন্য আরেকটা ইকুয়েশন দেখতে হবে। সো এডব্লিউ এর ইকুয়েশনটা হচ্ছে অনেকটা এরকম। এখানে এডব্লিউ ইকুয়েশনে এইচসি আমরা জানি, ঠিক আছে? এইচসিটা কি? আমাদের যে ওয়েবের যে হাইট সেটা, টিডব্লিউ কি? ওয়েবের হাইট, বিএফসি দ্যাট মিন্স এফসি বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে কম্প্রেশন ফ্ল্যাঞ্জের যে ওয়াইড, ঠিক আছে? আর টিএফসি দ্যাট মিন্স কম্প্রেশন ফ্ল্যাঞ্জ ওয়াইড। আচ্ছা আমাদের যে ফ্ল্যাঞ্জ, আমাদের যে সেকশনটা ছিল সেটার কম্প্রেশন ফ্ল্যাঞ্জ কোনটা বলতে পারবেন কেউ? টপটা না বটমটা? টপটা বটম। হ্যাঁ টপটা হচ্ছে কম্প্রেশন ফ্ল্যাঞ্জ। আমাদেরকে দেখেন আমাদেরটা সিমেট্রিক, দ্যাট মিন্স টপটা কম্প্রেশন ফ্ল্যাঞ্জ, টপেরও যেই সাইজ আর হচ্ছে আমাদের নিচের যেই
ফ্লেঞ্জটা ছিল টেনশন, সেটারও সেম সাইজ টেনশন ফ্লেঞ্জ, তাই না? আমাদের কম্প্রেশন ফ্লেঞ্জ, টেনশন ফ্লেঞ্জ দুটোর সাইজই কিন্তু সেম, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা মেইনলি কম্প্রেশন ফ্লেঞ্জ নিয়ে কাজ করবো এখানে AW এর জন্য। কম্প্রেশন ফ্লেঞ্জের যে ওয়াইড আর কম্প্রেশন ফ্লেঞ্জের যেই থিকনেস, সেই ভ্যালুগুলো এখানে বসালেই আমরা AW এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? তো মানে উপরে যেগুলো আছে সবগুলো হচ্ছে ওয়েবের থিকনেস আর ওয়েবের হাইট, আর নিচে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওয়েবের থিকনেস আর ওয়েবের হাইট, নিচে নিচে হচ্ছে আমাদের কম্প্রেশন ফ্লেঞ্জের হচ্ছে ওয়াইড আর কম্প্রেশন ফ্লেঞ্জের থিকনেস। আসলে এই যে ইকুয়েশনগুলো আপনাদের পরীক্ষার সময় দিয়ে দেওয়াই হবে। ঠিক আছে? সেইটা দেখে দেখে আপনারা ডিজাইন করবেন। আচ্ছা, তো আমরা যদি এখন আমাদের মেইন কাজে ফিরে যাই, যে তাহলে ওরা কিভাবে ক্যালকুলেট করতেছে। সো দেখেন, আমাদের ফার্স্টে যেটা করেছে যে ওরা হচ্ছে বিএফ বাই 2TF, এটা কেন বের করতে হয়েছে, যে আমাদের চেক করতে হবে যে আমাদের এই কম্প্রেশন ফ্লেঞ্জটা কি কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট নাকি স্লেন্ডার। ঠিক আছে? এই তিনটা জিনিস আমাদের চেক করার জন্যই মেইনলি হচ্ছে এই বিএফ বাই 2TF আনা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের FCR ভ্যালুর জন্য। ঠিক আছে? যদি আমাদের দেখা যায় যে কম্প্যাক্ট আসে, এটা আমরা কিভাবে পাবো? আচ্ছা, আমরা আবার চলে যাচ্ছি 61 পেজে। 61 পেজে এই যে দেখেন আমাদের তিনটা কেস হইতে পারে। এটা হইতে পারে এইদার কম্প্যাক্ট, হইতে পারে নন কম্প্যাক্ট, হইতে পারে স্ল্যান্ডার। সো এই তিনটার মধ্যে কোনটাতে পড়বে সেটার উপর ডিপেন্ড করবে হচ্ছে আমাদের FCR এর ভ্যালু। আমাদের এইখানের যে ইকুয়েশনের দেখেন FCR এর ভ্যালুটা ডিপেন্ড করবে এটা এইদার কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট নাকি স্লেন্ডার। এই জন্য আমাদের এখানে চেকটা দিতে হবে। ঠিক আছে? তো এখানে চেকটা কিভাবে দিব? আমরা ফার্স্টে ল্যামডার ভ্যালু বের করব, ল্যামডা পি এর ভ্যালু বের করব, ল্যামডা আর এর ভ্যালু বের করব। ঠিক আছে? সো এরপরে হচ্ছে আমরা যেটা বের করব, এরপরে হচ্ছে আমরা দেখব যে এখানে ইফ ল্যামডার মানটা যদি ল্যামডা পি অপেক্ষা ছোট হয়, তখন আমাদের ফ্লেঞ্জটা আসবে কি? ফ্লেঞ্জটা আসবে কম্প্যাক্ট। ঠিক আছে? সো কম্প্যাক্ট যখন আসবে তখন আমাদের FCR এর ভ্যালুটাকে আমরা বলতে পারবো FY এর সমান। আর যদি আমাদের কম্প্যাক্ট না আসে, তখন আমাদের FCR এর ভ্যালুটা এই ইকুয়েশন দিয়ে বের করতে হবে। ঠিক আছে? যদি আমাদের এই এটা একটু আরেকবার। আচ্ছা দেখেন, আমাদের এই যে ইকুয়েশন আমরা কিন্তু এর আগে কিন্তু লাস্ট যে রিপোর্টটা করেছি সেখানে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করে কিন্তু মোমেন্টের একটা ভ্যালু পাইছি। আমাদের এখন চেক দিতে হবে আমাদের যে সেকশনটা নিয়েছি সেটা সেই মোমেন্টটার কি রেসিস্ট করার মতো ক্যাপাবল কিনা। তো এই জন্যই হচ্ছে আমাদের এখানে মেইনলি হচ্ছে মোমেন্টের একটা ভ্যালু বের করতে হবে। তো এখানে মোমেন্টের ভ্যালু বের করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা আরপিজিটা কিভাবে বের করতে হয়, আরপিজি এখানে কয়েকটা ইকুয়েশন আছে। একটা জিনিস হচ্ছে আমাদের কি এখান থেকে মানে mn এর যে ভ্যালুটা আগে যে বের করছি ম্যাক্সিমাম মোমেন্ট, সেটা দিয়ে ইউজ করতে মানে সেটা ইউজ করে বের করতে হবে না, সেটা ইউজ করে না। এখানে আমরা mn এর একটা ভ্যালু বের করব আমাদের সেকশনের জন্য, যে আমাদের সেকশন কতটুকু মোমেন্ট পর্যন্ত রেসিস্ট করতে পারবে সেটা দেখব। ঠিক আছে? আমাদের সেকশনের লিমিট কতটুকু পর্যন্ত সে মোমেন্ট রেসিস্ট করতে পারবে সেইটা দেখব। এটা আগের যে এসএফডি বিএমডি এঁকেছি, দেখবো যে সেই মোমেন্টটা আর এই মোমেন্টটার মধ্যে একটা কম্পারিজন করে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে আমাদের সেকশন ডিজাইনটা ওকে নাকি নট ওকে। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন FCR, এখন আরপিজিটা আমরা মাত্রই দেখেছি FCR টা আমাদের দরকার। এখন FCR টা কিভাবে বের করব? FCR জন্য এখানে বলে দেওয়া হয়েছে দা ক্রিটিক্যাল কম্প্রেশন ফ্লেঞ্জ স্ট্রেস, যেটাকে আমরা FCR দিয়ে ডিনোট করেছি, সেটা ডিপেন্ড করতেছে যে আমাদের ফ্লেঞ্জের তিনটা কন্ডিশনের উপর। এটা হইতে পারে কম্প্যাক্ট, হইতে পারে নন কম্প্যাক্ট, হইতে পারে স্ল্যান্ডার। ঠিক আছে? এই তিনটা কন্ডিশনের জন্য FCR টা তিন রকম আসবে। ঠিক আছে? সেটাই আমাদের বলে দিয়েছে। এখন এই কন্ডিশনগুলো কি কি আমাদের কন্ডিশনগুলো দেখতে হবে। যে ফার্স্টে ল্যামডার ভ্যালু বের করব, ল্যামডা পি এর ভ্যালু বের করব এই ইকুয়েশন দিয়ে, ল্যামডা আর এর ভ্যালু বের করব এই ইকুয়েশন দিয়ে। তিনটে ইকুয়েশন দিয়ে ল্যামডার কিন্তু ল্যামডা পি আর ল্যামডা আর এর ভ্যালু পেয়ে গিয়েছি। ঠিক আছে? আবার দেখেন আমাদের ল্যামডা আর বের করতে গেলে কিন্তু আমাদের কেসিটা দরকার হচ্ছে। কেসি এর ভ্যালুটাও এখান থেকে বের করতে পারবো। এখানে দেখেন সবকিছু নোন, তাই তো? সো আমাদের ল্যামডা নোন, ল্যামডা পেয়ে যাচ্ছি, ল্যামডা পি, ল্যামডা আর, এই তিনটা যখন পেয়ে যাব তখন আমাদের চেক করতে হবে যে এদের মধ্যে কম্পারিজন করে কিভাবে। ফার্স্ট কম্পারিজন যেটা দেখবো সেটা হচ্ছে ল্যামডা আর ল্যামডা পি এর মধ্যে। যদি ল্যামডার মানটা ল্যামডা পি অপেক্ষা ছোট হয়, তাহলে আমরা বলবো কি আমাদের যে ফ্লেঞ্জটা ডিজাইন করেছি সেই ফ্লেঞ্জটা হচ্ছে কম্প্যাক্ট। আর যদি আমাদের ফ্লেঞ্জটা কম্প্যাক্ট হয় তখন আমরা বলতে পারি কি FC = FY। ঠিক আছে? তখন আমাদের আর কোনো ইকুয়েশনে বসানো লাগবে না। আমরা এই FY এর যে ভ্যালুটা সেটাই FC এর সমান ধরে এই ইকুয়েশনে বসিয়েই আমরা হচ্ছে ক্যালকুলেট করে ফেলতে পারবো। ঠিক আছে? সবাই বুঝতে পারছি?
স্যার আরেকবার একটু বলবেন। আচ্ছা আচ্ছা, এখানে এফসিআর টা হচ্ছে আমাদের ভ্যালুটা বের করতে হবে। এখন এফসিআর এর ভ্যালুটা, এই যে ক্রিটিক্যাল কম্প্রেশন ফ্লেঞ্জের যে ভ্যালুটা, সেটা আমাদের ডিপেন্ড করতেছে তিনটা কন্ডিশনের উপর। সেটা কম্প্যাক্ট হতে পারে, নন কম্প্যাক্ট হতে পারে, স্ল্যান্ডার। ঠিক আছে, আমাদের ফ্লেঞ্জ সেকশনের কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট নাকি স্ল্যান্ডার সেটার উপর ডিপেন্ড করে আমি এফসিআর ভ্যালুটা চুজ করব। এখন এই যে কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট নাকি স্ল্যান্ডার, এটা বোঝার জন্য আমাদেরকে একটা চেক দিতে হবে। কিভাবে চেক দিব? সেটা হচ্ছে ল্যামডা, ল্যামডা পি আর ল্যামডার, এই তিনটার ভ্যালু আমাদের জেনে সেটা দিয়ে আমরা চেক দিব। কিভাবে? প্রথমে ল্যামডার মানটা তো আমরা বের করতে পারবো বিএফ বাই 2 টিএফ দিয়ে, তাই না? এই ভ্যালুগুলো তো আমাদের নোন। একইভাবে ল্যামডা পি এর ভ্যালুটাও বের করতে পারবো, ই এর ভ্যালু নোন, এফ এর ভ্যালু নোন। একইভাবে ল্যামডা আর এর ভ্যালুটাও বের করতে পারবো, তাই তো? এখন আমরা ফার্স্ট কম্পারিজন কি বলেছে? ফার্স্ট কম্পারিজন বলেছে আমাকে ল্যামডা আর ল্যামডা পি। আমরা যে ল্যামডার মানটা বের করেছি আর ল্যামডা পি এর মানটা বের করেছি, এই দুইটার মধ্যে কম্পারিজন করে যদি দেখি যে ল্যামডার মানটা ছোট, আমাদের এই ল্যামডার পি এর মানের তুলনায় ল্যামডার মানটা ছোট বা ল্যামডার পি এর সমান আসছে, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা পি, তখন আমাদের ফ্লেঞ্জ সেকশনটাকে বলবো কি? একটা কম্প্যাক্ট ফ্লেঞ্জ সেকশন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন যদি আমাদের ফ্লেঞ্জ সেকশনটা যদি কম্প্যাক্ট হয়, তখন আমরা বলবো কি? এফসিআর এর ভ্যালুটা এফও এর সমান। এবার বুঝতে পারছি সবাই? জি স্যার। আচ্ছা, এখন যদি আমাদের সমান না হয়, যদি আমাদের ল্যামডা পি পি এর মানটা যদি ছোট হয়, ল্যামডা আর ল্যামডা যদি বড় হয়, আবার তখন আমাদের দেখতে হবে যে ল্যামডা আর অপেক্ষা ছোট কিনা ল্যামডা ভ্যালুটা, ল্যামডা আর এর সমান বা ল্যামডা আর অপেক্ষা যদি ছোট হয় ল্যামডা ভ্যালুটা, তখন আমাদের এফসিআর এর ভ্যালুটা বের করার জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। ঠিক আছে, এরপরে যদি এটাও না হয়, যদি দেখা যায় আমাদের এই যে ল্যামডাটা বের করেছি, এই ল্যামডার মানটা যদি ল্যামডা আর অপেক্ষা বড় হয়, দ্যাট মিন্স আমাদের থার্ড যে কেস, 3 নাম্বার যে কেসটা, ল্যামডার মান ল্যামডা আর অপেক্ষা যদি বড় হয়, তখন আমাদের এই ইকুয়েশনটা ইউজ করে এফসিআর এর ভ্যালু বের করব। তার মানে আমাদের এখানে তিনটা কেস থাকতেছে। ঠিক আছে, যদি ল্যামডার মানটা ল্যামডার অপেক্ষা বড় হয়, তখন আমাদের ফ্লেঞ্জটা হয়ে যাচ্ছে স্ল্যান্ডার। স্ল্যান্ডারের জন্য এই ইকুয়েশনটা ইউজ করব। আর যখন আমাদের নন কম্প্যাক্ট হবে, যখন ল্যামডার মানটা ল্যামডা পি অপেক্ষা বড় হবে, ল্যামডা আর এর ছোট হবে বা ল্যামডা আর এর সমান হবে, তখন আমাদের এই ইকুয়েশনটা ইউজ করব, যেটা হচ্ছে নন কম্প্যাক্ট এর জন্য। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদেরকে জানতে হবে আমাদের সেকশনটা কি কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট নাকি স্ল্যান্ডার। তো আমরা যদি আমাদের এক্সাম্পল যেই স্যার এক্সাম্পলটা আমরা কেসি ভ্যালুটা যে স্যার লিমিটটা দেওয়া ছিল স্যার, এটা যদি স্যার 0.36 থেকে কম হয় অথবা 0.76 থেকে স্যার বেশি হয়, কোনটা? কেসি স্যার একটা ইয়া স্যার লিমিট দেওয়া ছিল স্যার। আচ্ছা, কেএসসি, আচ্ছা দেখছি। হ্যাঁ, আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে কেসি এর যে ভ্যালুটা, কেসি এর ভ্যালুটা এটার মধ্যেই আসবে। ঠিক আছে, যদি না আসে তাহলে আমাদেরকে চ্যানেল আমরা যে সেকশনটা নিয়েছি সেই সেকশনটাকে কিছুটা মডিফাই করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা চলে যাচ্ছি আমাদের যে এক্সাম্পলে, ডিজাইন এক্সাম্পলে। আচ্ছা, ডিজাইন এক্সাম্পলে দ্যাট মিন্স আমাদের কি কম্প্রেশন ফ্লেঞ্জের, যখন আমরা বাকলিং, কম্প্রেশন ফ্লেঞ্জের বাকলিং চেক করব, তখন আমাদের কি তিনটা কন্ডিশন খেয়াল রাখতে হবে। এটা কম্প্যাক্ট হতে পারে ফ্লেঞ্জ, নন কম্প্যাক্ট অথবা স্লেন্ডার। সো এই তিনটা কন্ডিশন আমাদের দেখতে হবে যে আমাদের ফ্লেঞ্জ সেকশনটা কিসের মধ্যে পড়তেছে, কম্প্যাক্ট নাকি নন কম্প্যাক্ট নাকি স্লেন্ডার। তো এই যে আমি একটু আগে ইকুয়েশন গুলো দেখিয়েছি, দ্যাট মিন্স আমরা ফার্স্টে কি ল্যামডার ভ্যালুটা বের করব, দ্যাট মিন্স বিএফ বাই 2এফ। বিএফ, এখানে বিএফ এর ভ্যালু কোনটা? আমাদের যে ফ্লেঞ্জ সেকশনের যে হোয়াইটটা ছিল সেটা। ঠিক আছে, 2টিএফ, টিএফ এর ভ্যালুটা কি স্যার? এটা 1.5 হবে না? হ্যাঁ, এই ভ্যালুটা 1.5 হবে। এটা একটু কারেকশন করে নেন। ঠিক আছে, এখানে 2টিএফ হচ্ছে আমাদের যে ফ্লেঞ্জ সেকশনের থিকনেস সেটা। সো সেই ভ্যালুটা বসিয়ে আমরা ল্যামডার একটা মান পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমরা ল্যামডা পি এর ভ্যালুটা আবার বের করি। ঠিক আছে, ল্যামডা পি এর ভ্যালু কি? ই বাই এফ ওয়াই, সেটাকে রুট ওভার করে আমরা 0.38 দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমরা যদি এখানে হচ্ছে এস না, এটা হবে 0.38। ঠিক আছে, এটাকে একটু মডিফাই করে নিই। তো এটাকে যদি ঠিক করে নিই, তাহলে আমরা ল্যামডা পি এর একটা ভ্যালু পেয়ে যাই। সো দ্যাট মিন্স আমাদের দেখেন, আমাদের কিন্তু আর ল্যামডা আর এ যাওয়া লাগতেছে না, কারণ আমরা প্রথম কেসের মধ্যেই চলে গেছে। দেখেন, আমাদের ল্যামডার মান ল্যামডা পি অপেক্ষা ছোট, প্রথম কেসে কিন্তু পেয়ে গেছি। যদি দেখি যে সামহাউ ল্যামডা পি অপেক্ষা বড় আসতেছে, তখনই কিন্তু আমার সেকেন্ড কেসের ল্যামডা আর এর ভ্যালুটা চেক বের করতে হবে। এখানে যেহেতু লাগতেছে না, কারণ কি আমার ল্যামডার মানটা কিন্তু অলরেডি ল্যামডা পি অপেক্ষা ছোট হয়ে গেছে। সো আমার ল্যামডা আর বের করার অযৌক্তিক। এই জন্য শুধু শুধু সময় নষ্ট না করে আমরা ডিরেক্টলি বলে ফেলতেছি যে ল্যামডার মানটা ল্যামডা পি অপেক্ষা ছোট।
যদি সমান হয় তাহলে কি ল্যামডা আর এর ভ্যালু বের করবেন নাকি করবেন না? যদি ল্যামডা আর ল্যামডা পি সমান হয় তখন কি বের করবেন ল্যামডা আর এর ভ্যালু? না স্যার। তখনও দরকার নেই, কারণ কি তখনও আমাদের প্লেন সেকশনটা কি তখন যদি আমাদের ল্যামডার মান ল্যামডা পি এর সমান হয় তখনও কিন্তু আমাদের প্লেন সেকশনটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে, আমাদের গাইডলাইন অনুযায়ী। তো তাহলে কি যখন ল্যামডার মান ল্যামডা পি অপেক্ষা ছোট বা সমান হবে তখন আমাদের এফ সি ইকুয়াল টু এফ ওয়াই আমরা বলতে পারি। সো আমরা জানি কি আমাদের জন্য এখানে এফ ওয়াই এর মান কত ছিল 36, দ্যাট মিন্স এফ সি আর এর ভ্যালুটাও আমাদের 36 আসবে। এতটুকু বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এফসিআর এর ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি আমাদের ইকুয়েশন, মেইন ইকুয়েশন যদি দেখি আমাদের মেইন ইকুয়েশনটা ছিল কি এটা না, দ্যাট মিন্স আমাদের এই ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আমাদের এম এন এর ভ্যালু দরকার। এখন আমাদের দরকার কি আরপিজি আর এস এক্স। আমরা হচ্ছে এস এক্স এর ভ্যালু কি আমরা বের করেছি একটু আগে, সেকশন মডুলাসের ভ্যালু। জি স্যার। তো এটা তো আমাদের অলরেডি জানাই আছে, দ্যাট মিন্স আমাদের এখন আরপিজি নিয়ে কাজ করতে হবে। এখন আরপিজিটা কিভাবে পেতে পারি আমরা যদি দেখি যে এখানে আরপিজির জন্য আমরা দেখেছিলাম যে এখানে এডব্লিউ এর মানটা আমাদের আননোন। এডব্লিউ এর মানটার জন্য আমাদের এই ইকুয়েশন ফলো করতে হবে, যেটা আমি একটু আগে আপনাদের দেখিয়েছি। তো সেইখান থেকে আমরা যদি দেখি যে এডব্লিউ হচ্ছে এইচসি টিডব্লিউ বাই বিএফসি আর টিএফসি। আচ্ছা, এখন দেখেন এইচসি বলতে কি বোঝাচ্ছে? এইচসি বলতে বোঝাচ্ছে আমাদের যে ওয়েভ সেকশনের হাইট, সেটা আমাদের ওয়েভ সেকশনের হাইট কত ছিল ওয়েভ পোরশনের? 62। দ্যাট মিন্স এইচসি বলতে এখানে ওয়েভ সেকশনের হাইট বোঝাচ্ছে। জিনিসগুলো একটু ডিনোট করে রাখুন আপনাদের খাতায়, না হলে দেখা যাবে যে পরে করতে দিলে পারতেছেন না। আর টিডব্লিউ দিয়ে কি বোঝাচ্ছে আমাদের যে ওয়েভ সেকশনের যে থিকনেস সেইটা, সেই ভ্যালুটা। আর বিএফসি, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের কম্প্রেশন ফ্লেঞ্জের যেই হোয়াইটটা সেইটা, আর হচ্ছে এটা হচ্ছে কম্প্রেশন ফ্লেঞ্জের যে থিকনেস সেই ভ্যালুটা বসাবো। সেই ভ্যালুটা বসালে অবশ্যই আমাদের 10 অপেক্ষা ছোট আসতে হবে। আমরা যদি একটু দেখিয়ে 61 পেজে যদি আমরা যাই, এখানে দেখেন বলে দেওয়া আছে কি আমাদের এডব্লিউ এর মানটা অবশ্যই এই ইকুয়েশনে বসিয়ে তখন 10 এর সমান বা 10 অপেক্ষা ছোট আসতে হবে, ঠিক আছে। যদি 10 অপেক্ষা বড় হয় তাহলে আমরা এডব্লিউ এর মান কত নিব? বলেন তো। সামহাউ যদি আমাদের এডব্লিউ এর মানটা যদি 10 এর অপেক্ষা বেশি আসে, সে ফর সাপোজ 11 চলে আসছে আমার এডব্লিউ এর মান, তখন আমরা 10 নিয়েই কাজ করব, ঠিক আছে। সো আমরা এখানে দেখলাম যে আমাদের এডব্লিউ এর মানটা 10 অপেক্ষা ছোট আসতেছে, দ্যাট মিন্স আমাদের আর কোনো সমস্যা নেই, আমরা এই মানটা নিয়েই কাজ করতে পারবো, ঠিক আছে। যদি 10 এর অপেক্ষা বড় হয়, যদি এখানে 11 চলে আসে, তখন আমরা কি 10 নিয়ে কাজ করব, ঠিক আছে। নরমালি আপনাদের ভ্যালুটা আসলেই ছোট আসবে। আপনাদের যে ডাটাগুলো দেওয়া আছে আপনাদের সেকশন অনুযায়ী ভ্যালুটা ছোটই আসবে। সো আমাদের এখানে আরপিজি এর যে ইকুয়েশনটা, সেই আরপিজি তে এই এডব্লিউ এর মানগুলো আমরা এখানে বসিয়ে দিব, ঠিক আছে। আর এইচসি কি, এখানে এইচসি এর ভ্যালুটা কি বসাবেন? এইচসি টা হচ্ছে আমাদের যে ওয়েবের যে হাইটটা, ওয়েবের হাইট, ঠিক আছে, ফ্লেঞ্জের না। আর টিডব্লিউ হচ্ছে আমাদের ওয়েবের থিকনেস, ই এর ভ্যালুও জানি, এফ ওয়াই এর ভ্যালুও জানি, ঠিক আছে। এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা একটা মান পাবো। এই মানটা অবশ্যই আমাদের 1 এর সমান বা 1 অপেক্ষা ছোট হতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা রিডাকশন ফ্যাক্টর, এই ভ্যালুটা অবশ্যই 1 এর সমান অথবা 1 অপেক্ষা ছোট হতে হবে। তো আমরা যখন ভ্যালুটা পেয়ে যাব, সো এখন এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিব এই ইকুয়েশনে, এমএন এর ইকুয়েশনে, যে আমাদের যে ফ্লেক্সুরাল স্ট্রেংথ নমিনাল, এখন আমরা হচ্ছে নমিনাল ফ্লেক্সুরাল স্ট্রেংথ ফর দ্য কম্প্রেশন ফ্লেঞ্জ ইজ mn ইকুয়াল টু, এই ইকুয়েশনটা আমরা জানি। সো আরপিজি এর যে ভ্যালুটা সেটা আমরা এখানে বসাবো। এফসিআর এর ভ্যালুর পরিবর্তে আমি কি বসাবো? এফওয়াই এর ভ্যালুটা, তাই না? কারণ হচ্ছে আমাদের ফ্লেঞ্জ সেকশনটা হচ্ছে কমপ্লেট। আর এসএক্সসি, এসএক্স দিয়ে আমরা কি জানি? সেকশন মডুলাস। সেকশন মডুলাসের ভ্যালু কত পেয়েছিলাম আমরা? এই যে আমরা এখানে যে সেকশন মডুলাসের যে ভ্যালুটা পেয়েছিলাম, সেই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিব। এই যে এখানে বসানো হয়েছে সেকশন মডুলাসের ভ্যালুটা, দ্যাট মিন্স আমরা আমাদের mn এর যে ভ্যালুটা, সেই ভ্যালুটা পেয়ে গেছি। সেটা সেই ভ্যালুটাকে আমরা কিপে নিলাম, কিপে নেওয়ার পরে এখানে ভ্যালুটা পেলাম। তো আমরা এর আগে যে মানে লোড কম্বিনেশন গুলো যে নিয়েছিলাম, তখন কিন্তু আমরা ফ্যাক্টর করেই কিন্তু আমরা কিন্তু হচ্ছে এই এসএফডি বিএম দিয়ে গেছিলাম, তাই না?
সো আমাদের এখানেও আমরা সেই ফ্যাক্টরাইজেশন করব, ঠিক আছে। সো ফ্যাক্টর এই ভ্যালুটাকে আমাদের যে মোমেন্টে যে ভ্যালুটা পেলাম mn টাকে, দ্যাট মিন্স আমাদের mn টাকে mu তে নিতে হবে। দ্যাট মিন্স সেটাকে হচ্ছে আমাদের 0.9 দিয়ে গুণ করব, মাল্টিপ্লাই করব। গুণ করার পর এখানে যে ভ্যালুটা পাবো সেটা দেখেন, সেই ভ্যালুটা কি আমাদের যে এর আগে যে ম্যাক্সিমাম যে মোমেন্টটা পাইছি, আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার পরে যে ম্যাক্সিমাম মোমেন্টটা ছিল সেটা কি এই ভ্যালুটা ছিল না? জি স্যার। দ্যাট মিন্স আমাদের লোডের জন্য ম্যাক্সিমাম মোমেন্ট আসতেছে এটা, আর আমাদের সেকশন যেটা ডিজাইন করছি সেই সেকশনের লিমিট কত মোমেন্ট পর্যন্ত? 4945 পর্যন্ত। দ্যাট মিন্স আমাদের সেকশনটা কি ওকে নাকি নট ওকে? স্যার ওকে। ওকে। যদি এখানে আমাদের এই ভ্যালুটা যদি কম চলে আসতো তাহলে আমাদের Not সেকশনটাকে okay. রিডিজাইন করতে হতো, কারণ কি আমাদের এখানে সেকশনটা বেশি মোমেন্ট পর্যন্ত ক্যাপাবল হতে পারতেছে, আমাদের যে মোমেন্ট দেওয়া আছে সেটার তুলনায় সে বেশি পর্যন্ত রেসিস্ট করতে পারবে। সো আমাদের সেকশনটা ওকে। এতটুকু সবাই বুঝতে পারছি? স্যার আমাদের যদি নট ওকে আসে তখন কি করব? যদি নট ওকে আসে তখন সেই ক্ষেত্রে আপনার সেকশনটাকে রিডিজাইন করতে হবে, বাট আপনাদের ক্ষেত্রে মনে হয় না আসবে। স্যার রিডিজাইন মানে কি রিপোর্ট 1 এ গিয়ে আবার চেঞ্জ করবে? হ্যাঁ, যদি আপনাদের এরকম একান্তই সমস্যা হয় তাহলে হয়তো বা আপনাদের সেকশনে কিছু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আপনারা যেই সেকশনটা নিয়েছেন সেই সেকশনে চেঞ্জ আনতে হবে, বাট এরকম কারো আসবে বলে মনে হয় না, ঠিক আছে। এরপরে আমাদের কি, আমাদের এখন চেক হয়ে গেছে কি, আমরা কিন্তু অলরেডি হচ্ছে যে কম্প্রেশন ফ্লেঞ্জের যে বাকলিং সেটা আমরা চেক করে ফেলেছি। সো এখন হচ্ছে আমরা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিংটা চেক করব। তো ল্যাটারাল টরশনাল বাকলিং চেক দেওয়ার আগে আমরা একটু আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন গুলো একটু খেয়াল করি, কারণ যে গাইডলাইন ওরা কি বলেছে ল্যাটারাল টরশনাল বাকলিং এর জন্য। আচ্ছা, এই যে এখানে হচ্ছে বলা হয়েছে ল্যাটারাল টরশনাল বাকলিং। ল্যাটারাল টরশনাল বাকলিং এ ওরাও যেটা বলতেছে, ওরা বলতেছে কি, whether lateral torsional buckling will occur depends on the amount of lateral support. That means আমাদের lateral torsional buckling এর সাথে সম্পর্কিত কি, আমাদের যে lateral সাপোর্টটা সেটা, ঠিক আছে। সেই সাপোর্টের যে আনব্রেসড লেংথ এলবি, আচ্ছা আনব্রেসড লেংথ বলতে কি বোঝায় বলেন তো? আনব্রেসড লেংথ বলতে আসলে কি বোঝাচ্ছে, এই এলবি দিয়ে আসলে কি বোঝাচ্ছে? আমাদের যে ল্যাটারাল টরশনাল বাকলিং সেটা ডিপেন্ড করতেছে কি, যে আমাদের আনব্রেসড লেংথ, দ্যাট মিন্স আমাদের যে ল্যাটারাল যে সাপোর্টটা সেটার উপর ডিপেন্ড করতেছে। আর এই আনব্রেসড লেংথ বলতে আমাদের বোঝায় যে আমাদের যে মানে একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের মধ্যে যে ডিসটেন্স সেটাকে বলা হয় আনব্রেসড লেংথ। দ্যাট মিন্স সেই ভ্যালুটাকে আমরা এলবি দিয়ে প্রকাশ করব। আনব্রেসড লেংথ জিনিসটা যদি না বুঝেন তাহলে কিন্তু আপনাদের সামনে কিন্তু অঙ্ক করতে ভুল হবে। আনব্রেসড লেংথ জিনিসটা বুঝা গেছে, আমাদের একটা সাপোর্ট থেকে এখানে যদি একটা সাপোর্ট থাকে আর এখানে যদি একটা সাপোর্ট থাকে, দ্যাট মিন্স এই একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের মধ্যে যে ডিসটেন্স সেটাকে বলা হচ্ছে মানে কি, হচ্ছে আনব্রেসড যে লেংথ। লেনটা দেওয়া আছে এল এর মানটা। না, আপনাদের এখানে একটা কথা বলা ছিল, সেটা বলা ছিল কি, আপনাদের যে ইয়াটা ছিল ওইখানে এখানে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনে বলা হয়েছে যে যেখানে আমার কনসেন্ট্রেটেড লোডটা কাজ করতেছে সেখানে এট দ্য মিড পয়েন্টে আমাকে একটা সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। আমাদের এই এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে, আমরা একটু পরেই দেখবো। দ্যাট মিন্স আমাদের আনবেসড লেংথ বলতে বোঝাচ্ছে যে আমাদের একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের মধ্যে যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের আনবেসড লেংথ, যেটাকে আমরা এলবি দিয়ে প্রকাশ করতেছি। তারপর কি বলা হচ্ছে, ইফ দ্য আনবেসড লেংথ ইজ স্মল এনাফ yielding or flange local buckling will occur before the lateral torsional buckling, ঠিক আছে। এখন আমাদের এই যে আনবেসড লেংথটা যদি অনেক বেশি ছোট হয় তখন কি হয়, আমাদের যে লোকাল বাকলিং সেটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং এর পূর্বে লোকাল বাকলিং হয়। আচ্ছা, এখন কি বলা হয়েছে, এই যে আমাদের লেংথের প্যারামিটার গুলো নিয়ে আমাদের কিছু কাজ করতে হবে, যে এলপি আর এলআর। আচ্ছা, এলপি হচ্ছে এই ইকুয়েশনটা দেখেন, আমরা ই এর ভ্যালুও জানি, এফ ওয়াই এর ভ্যালুও জানি, আমাদের হচ্ছে আরটিটা মেইনলি এখানে আননোন, তাই না। একইভাবে এই এলআর এর ভ্যালুর মধ্যেও কিন্তু আরটি এর ভ্যালুটা আমাদের আননোন, ঠিক আছে। এখন আরটি কি বুঝাইছে, আরটি দ্বারা বুঝাইছে রেডিয়াস অফ জিরেশন। রেডিয়াস অফ জিরেশন টার্মটার সাথে মনে হয় আমরা সবাই পরিচিত, তাই না।
এখন রেডিয়াস অফ জিরেশনটা আমরা কিসের এক্সিসে নিব? রেডিয়াস অফ জিরেশন অ্যাবাউট দ্য উইক এক্সিস। এখন উইক এক্সিস ফর এ পোর্শন অফ দ্য ক্রস সেকশন কনসিস্টিং অফ দ্য কম্প্রেশন ফ্ল্যাঞ্জ এন্ড 1/3 অফ দ্য compressed part of the wave. That means এটা দ্বারা কি বুঝাইছে? That means আমাদের বোঝাচ্ছে যে আমরা আমাদের যেই ফ্লেঞ্জের যেই পার্টটা কম্প্রেশনে আছে, ঠিক আছে, আমরা রেডিয়াস অফ জিরেশন যেটা নিব সেটা কোন এক্সিসের বেসিসে, কতটুকু বেসিস নিব? সেটা হচ্ছে আমাদের যেই পার্টটা কম্প্রেশন ফ্লেঞ্জে আছে সেইটা, আর হচ্ছে আমাদের ওয়েভের 1/3, ঠিক আছে। এটা আর হচ্ছে ফর এ ডাবলি সিমেট্রিক। ডাবলি সিমেট্রিক মানে কি বলেন তো? এটা হচ্ছে আমাদের সিঙ্গেল সিমেট্রিকের জন্য। সিঙ্গেল সিমেট্রিক মানে হচ্ছে শুধুমাত্র এক্স এক্সিসের বেসিসে যখন সিমেট্রিক হবে, ঠিক আছে। আর এখানে ডাবলি সিমেট্রিক, ফর এ ডাবলি সিমেট্রিকের জন্য আমাদের কি নিতে হবে? ডাবলি সিমেট্রিক গার্ডারের জন্য নিতে হবে ডাইমেনশন উইল বি 1/6 অফ দ্য ওয়েভ ডেপথ। দ্যাট মিন্স আমাদের তখন এখানে নিতে হবে ওয়েভ ডেপথের 1/6। আর যদি আমাদের সিঙ্গেল সিমেট্রিক হয় তখন আমাদের 1/3 নিতে হবে, ঠিক আছে। আমাদের ফ্লেঞ্জ সেকশন, কম্প্রেশন ফ্লেঞ্জ সেকশন, সেটার সাথে নিতে হবে 1/3 অফ দ্য ওয়েভ সেকশন। আর এখানে যদি আমাদের ডাবলি সিমেট্রিক হয়, ডাবলি সিমেট্রিক মানে হচ্ছে আমাদের যেই সেকশনটা নিয়েছি গার্ডারের, সেই সেকশনটা যদি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এই দুইটা এক্সিসের সাপেক্ষে যদি সিমেট্রিক হয় তখনই সেটাকে বলবো আমরা ডাবলি সিমেট্রিক। সেই ডাবলি সিমেট্রিক গার্ডারের জন্য আমরা কি করব? আমাদের যে কম্প্রেশন ফ্লেঞ্জ, সেই কম্প্রেশন ফ্লেঞ্জের সাথে আমরা ওয়েভের 1/6 পার্টটুকু নিব। সেটাই হচ্ছে আমাদের নিয়ে আমরা হচ্ছে আরটি ক্যালকুলেট করব, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, বুঝা গেছে তো ডাবলি সিমেট্রিকটা কি? এখন কথা হচ্ছে আমাদের যে সেকশনটা নিয়েছি সেটা কি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দুটোর সাপেক্ষে কি সিমেট্রিক নাকি সিমেট্রিক না বলেন তো? স্যার দুই এক্সিসের সাপেক্ষে স্যার দুই দুই এক্সিসের এক্সিস সাপেক্ষে সিমেট্রিক। সিমেট্রিক। দ্যাট মিন্স আমরা নিব কি? আমরা নিব যেই কম্প্রেশন ফ্লেঞ্জ সেটা নিব, তার সাথে নিব কি আমরা যে ওয়েভের 1/6 পার্ট নিব, তাই না? কারণ কি আমাদেরটা হচ্ছে ডাবলি সিমেট্রিক। আচ্ছা, তারপরে এখন কি কি চেক দিতে বলছে? ইফ এলবি এর মান এলপি অপেক্ষা ছোট, দেয়ার ইজ নো ল্যাটারাল টরশনাল বাকলিং। যদি এলবি এর মান, এলবি বলতে আমরা কি বুঝি? যে আনব্রেসড যে লেংথটা সেটা যদি এলপি অপেক্ষা ছোট, এলপি এর ভ্যালুটা আমরা এখান থেকে ক্যালকুলেট করব, ঠিক আছে। তো এলপি অপেক্ষা যদি ছোট হয়, ঠিক আছে, তাহলে সেখানে কোনো রকমের ল্যাটারাল টরশনাল বাকলিং থাকতেছে না। আর যদি এলপি এর মানটা ছোট হয় কিন্তু এলবি যদি বড় হয়, আমাদের এলপি অপেক্ষা বড় আবার এলআর এর সমান বা তার অপেক্ষা ছোট হয়, তাহলে কি হবে? ফেলার উইল অকার বাই ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং। তখন আমাদের এফসিআর এর ভ্যালুটা এভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে। যে এফসিআর এর ভ্যালুটা স্যার এই পার্টটা একটু আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা এলপি আর এলআর। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের এলপি আর এলআর এর ভ্যালুটা আমরা বের করার জন্য মেইনলি হচ্ছে আমাদের আরটিটা জানা দরকার, ঠিক আছে। আরটিটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ জিরেশন। এই জায়গাটাতেই আমাদের হচ্ছে ঝামেলা। আরটি যখন আমরা ক্যালকুলেট করবো, এখানে আমরা কি কি পোর্শন নিব? এখানে যদি আমরা খেয়াল করি, এখানে বলে দেওয়া আছে কি আমাদের হচ্ছে সিঙ্গলি যখন সিমেট্রিক হবে আর হচ্ছে ডাবলি সিমেট্রিক হবে। আমাদের সেকশনটা দেখা যাচ্ছে যে ডাবলি সিমেট্রিক, দ্যাট মিন্স এক্স এক্সিস আর ওয়াই এক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক। তখন কোন কোন পার্ট নিব? আমরা নিব হচ্ছে কম্প্রেশন ফ্লেঞ্জ, আর সাথে হচ্ছে কম্প্রেশন ফ্লেঞ্জের সাথে কোন পোর্শনটুকু নিব? 1/3 অফ 1/6 of the wave, ঠিক আছে। আর আরটি এর ভ্যালুটা বের করব কিভাবে? আমরা কিন্তু রেডিয়াস অফ জিরেশনে কিন্তু আমরা সূত্র জানি, রেডিয়াস অফ জিরেশনের সূত্র জানি, তাই না? এটা না রেডিয়াস অফ জিরেশনের সূত্র, ঠিক আছে। সো আমরা এই সূত্র দিয়ে তখন রেডিয়াস অফ জিরেশনের ভ্যালুটা আরটি এর ভ্যালুটা বের করব। সো আরটি এর ভ্যালুটা এখানে বসালে এলপি এর ভ্যালু পেয়ে যাচ্ছি, এলআর এর ভ্যালু পেয়ে যাচ্ছি। সো এরপরে আর কিছুই না, এরপরে হচ্ছে আমরা একটা চেক দিয়ে দেখব যে আমাদের কোন কন্ডিশনের মধ্যে পড়ে, ঠিক আছে। যেই কন্ডিশনের উপর মধ্যে পড়বে সেই কন্ডিশনের বেসিসে আমাদের এফসিআর এর একটা ভ্যালু পাবো। বুঝা গেছে বিষয়টা? এখানে হচ্ছে আমরা মেইনলি এফসিআর এর চেক করব, ঠিক আছে। তো আমরা যদি দেখি যে আমাদের এটা কি এলবি, যদি এলবি এর স্যার মানটা, ডাইমেনশন যে 1/6 নিব, হ্যাঁ এটা দিয়ে আমরা কি করতেছি? এটা দিয়েই তো হচ্ছে আপনার এই আরটি, এই জিনিসটার উপরই তো আমাদের আরটিটা ডিপেন্ড করবে। কিভাবে দেখেন, আপনি যখন রেডিয়াস, আপনি যখন হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ভ্যালুটা নেবেন, আপনি তখন কি পুরোটা সেকশন নিচ্ছি না, তখন আমরা কি নিচ্ছি? শুধুমাত্র কম্প্রেশন ফ্লেঞ্জ। কম্প্রেশন ফ্লেঞ্জ কি আমার টপটা না বটমটা বলেন?
টপটা টপটা। আর এই যে ওয়েবের কতটুকু পোর্শন নিতে বলছে 1/6, দ্যাট মিন্স ধরলাম এতটুকু হচ্ছে আমার 1/6। সো আমি আমার এতটুকুর জন্য আই ওয়ের ভ্যালু কি ডিফারেন্ট আসবে? জি স্যার। স্যার এখান থেকে আইওয়াইটাকে বের করে নিতে হবে। হ্যাঁ, আই ওয়ের ভ্যালুটা বের করে নিতে হবে। একইভাবে এরিয়ার ভ্যালুটা ডিফারেন্ট আসবে না? জি স্যার। সো আপনি যদি এখানে 1/6 না ধরে 1/3 ধরেন তাহলে কি অবশ্যই আমার রেডিয়াস অফ জিরেশনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা কি ডাবল সিমেট্রিক গার্ডার নাকি হচ্ছে সিঙ্গেল সিমেট্রিক গার্ডার। সিঙ্গেল হলে 1/3 হবে আর ডাবল হলে হ্যাঁ 1/6 হবে। হ্যাঁ, যদি আমাদের এখানে জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আমাদের ডাবল সিমেট্রিক হয় দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে যদি সিমেট্রিক হয় তাহলে আমরা কম্প্রেশন ফ্লেঞ্জ নিয়ে সাথে হচ্ছে 1/3 1/6 দিব, ঠিক আছে, ওয়েবের। আর যদি আমাদের ডাবল সিমেট্রিক না হয় তাহলে হচ্ছে কম্প্রেশন ফ্লেঞ্জ দিব, তার সাথে হচ্ছে 1/3 দিব হচ্ছে আমাদের ওয়েব সেকশনের। বুঝা গেছে? আমাদেরটা তো ডাবল সিমেট্রিক না, আমাদের হ্যাঁ, দ্যাট মিন্স আমাদেরটা হচ্ছে ডাবল সিমেট্রিক। কারণ কি আমাদের যেই সেকশনটা সেই সেকশনটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক, এর জন্য আমরা সেটাকে ডাবল সিমেট্রিক বলতেছি। বুঝা গেছে? আচ্ছা, এটাও কি আপনারা বুঝাতে হবে এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে কিভাবে সিমেট্রিক আর ওয়াই অ্যাক্সিস এর? বুঝতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 1/6 এই জন্য নিচ্ছি, এই জন্য আরটি এর ভ্যালুটা ডিফারেন্ট হচ্ছে। এখন আরটি এর উপর ডিপেন্ড করে আমাদের এলপি এর ভ্যালু আসবে, এলআর এর ভ্যালু আসবে, ঠিক আছে। সো এলবি এর ভ্যালু, এলবি এর আমরা ভ্যালুটা কি, এলবি এর ভ্যালুটা আমাদের নোন, ঠিক আছে, কারণ আমাদের যেই সেকশনটা দেওয়া হবে সেই সেকশনের আনব্রেসড লেংথটা আমরা জানবই। সেই আনব্রেসড লেংথের জন্য সেই আনব্রেসড লেংথের সাথে আমরা এলপি এর একটা কম্পারিজন দ্বারা করাবো। যদি আনব্রেসড লেংথটা আমাদের এলপি এর ভ্যালু থেকে ছোট হয় বা এলপি এর সমান হয় তখন সেখানে কোনো রকমের ল্যাটারাল টরশন আর বাকলিং থাকতেছে না। আর আমাদের যদি আনব্রেসড লেংথটা এলপি অপেক্ষা বড় হয় আর এলআর এর ভ্যালু অপেক্ষা ছোট হয় তখন যে ইনইলাস্টিক ল্যাটারাল টরশন আর বাকলিং হবে, তখন আমাদের এফসিআর এর ভ্যালুটা এভাবে আমরা এই ইকুয়েশন দিয়ে ক্যালকুলেট করব, যেখানে আমাদের এফসিআর এর ভ্যালুটা অবশ্যই এফওয়াই অপেক্ষা ছোট আসবে, ঠিক আছে, এফওয়াই এর ছোট অথবা তার অপেক্ষা সমান বলবো। আর যদি আমাদের এলবি এর মানটা এলআর অপেক্ষা ছোট হয়, আমরা এলবি এর মানটা বড় আসে, এখানে যে আমরা এলবিটা পাবো যে আনব্রেসড লেংথ, সেই এলবিটা যদি এলআর অপেক্ষা বড় হয় তাহলে সেটা হচ্ছে ইলাস্টিক ল্যাটারাল টরশন আর বাকলিং। তখন হচ্ছে আমরা এফসিআর বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। তখন এফওয়াই এর ভ্যালুটা এফওয়াই এর ভ্যালু অপেক্ষা যেটা ছোট আসবে। এখন আমাদের কথা হচ্ছে এই দুইটা ইকুয়েশনে আমাদের একটা জিনিস আননোন, সেটা হচ্ছে সিবি। সিবি জিনিসটা আসলে কি জিনিস? সিবি এখানে বলা হয়েছে সিবি হচ্ছে ফ্যাক্টর টু অ্যামাউন্ট ফর নন ইউনিফর্ম বেন্ডিং উইদিন দ্য আনব্রেসড লেংথ। দ্যাট মিনস আমাদের যে আনব্রেসড লেংথটা থাকবে সেটার মধ্যে যদি নন ইউনিফর্ম বেন্ডিং থাকে, সেটা ইফ দ্য মোমেন্ট উইদিন দ্য আনব্রেসড লেংথ ইজ ইউনিফর্ম, দ্যাট মিনস আমাদের সে ফর সাপোজ আমাদের এখানে একটা সাপোর্ট আছে আর এখানে একটা সাপোর্ট আছে, ঠিক আছে। এখন আমাদের এই পুরোটার মধ্যে যদি এই পয়েন্টও যেই এই পয়েন্টও যে মোমেন্টের ভ্যালু আর এই পয়েন্টের যে মোমেন্টের ভ্যালু সেটা যদি ইউনিফর্ম হয়, দ্যাট মিনস সেম আসে, তখন আমাদের সিবি এর ভ্যালুটা 1 ধরতে পারবো। আর যদি সেম না আসে তখন আমরা একটা ইকুয়েশন দিয়ে সিবি এর ভ্যালুটা বের করবো। এটা আমরা এখন দেখবো ক্যালকুলেশনে। আমাদের কন্ডিশনের জন্য কি মোমেন্টটা কি সেম ছিল না ডিফারেন্ট ছিল? কারো কোথাও কোনো কথা নাই? আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমাদের ল্যাটারাল টরশন আর বাকলিং আমরা চেক দিব। ল্যাটারাল টরশন আর বাকলিং চেক দেওয়ার জন্য আমরা ফার্স্টে কি দেখতে হবে, আমাদের সেকশনটা হচ্ছে সিমেট্রিক নাকি ডাবল সিমেট্রিক নাকি। আমাদের সেকশনটা ডাবল সিমেট্রিক, দ্যাট মিন্স আমাদের আইওয়াই যখন ক্যালকুলেট করব তখন আমাদের ওয়েবের কতটুকু নিব? 1/6। দ্যাট মিন্স আমাদের আইওয়াই এর জন্য BH3/12, দেখেন আমাদের পুরো ফ্লেঞ্জ কম্প্রেশন ফ্লেঞ্জ, দ্যাট মিন্স আমাদের টপ ফ্লেঞ্জটাকে নিলাম, সেটা হচ্ছে BH3/12 করলাম। আর হচ্ছে এখানে যেটা করা হয়েছে আর হচ্ছে এই পোর্শনটা ওয়েবের যে পোর্শনটা, ওয়েবের এই পোর্শনটা কত, বি কত আসতেছে বলেন তো? বি হচ্ছে বি তো আগে সেমটাই থাকবে। বি 5/6 বি চলে আসতেছে কি এখানে আই ওয়াই, দেখেন আগেটা ছিল কি আমরা আই এক্স বের করেছিলাম, এখানে কি ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতেছি। আগেরটা কি করেছিলাম এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে, দুইটা কিন্তু ডিফারেন্ট। এই জন্যই আমরা জানি না এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে মানে দুইটা যদি ডিফারেন্ট হয়ে যায় তখন কিন্তু বি আর এইচ এর ভ্যালুটা কি অপোজিট হয়ে যায় না? যখন আমরা ওয়াই অ্যাক্সিস এর সাপেক্ষে নিব তখন কি আর বি এইচ কিউব থাকে, তখন এইচ বি কিউব হয়ে যায় না? দ্যাট মিন্স আমাদের সেই ক্ষেত্রে কি আসতেছে, এইচ হচ্ছে এখানে কত 1.5 আর বি এর ভ্যালুটা ছিল কি 18, সেটা হচ্ছে প্লেন সেকশনের জন্য।
আর যখন ওয়েভ নিব ওয়েবের আমরা 1/6 নিব, কারণ আমরা এটা গাইডলাইন থেকে দেখে আসছি। তো আমাদের কত ওয়েবের জন্য এই ভ্যালুটা 62/6 হয়ে গিয়েছে, আর 5/16 কিউব, সেটা করে আমরা আইওয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন আমরা এই দুইটার জন্য এরিয়া নিব। দ্যাট মিন্স আমাদের এই প্লেন সেকশনের এরিয়া আর এই ওয়েভ সেকশনের এরিয়াটা নিব, সেই এরিয়াটা তারা ক্যালকুলেট করেছে। ঠিক আছে, বুঝা গেছে? এরিয়াটা ক্যালকুলেট করে ভ্যালু পেয়ে গেল, সেই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে আমরা রেডিয়াস অফ জিরেশনের একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, এখন আমাদেরকে চেক দিতে হবে যে আমাদের হচ্ছে আনব্রেসড লেন্থটা কতটুকু আমাদের সেকশনের জন্য। দেখেন এখানে বলা হয়েছে আনব্রেসড লেন্থ 30, এটা 30টা কিভাবে আসবে বলতে পারবেন? কনসেন্ট্রেটেড লোড মিড স্প্যানে কাজ করতে। আমাদের আনবেস লেন্থের সংজ্ঞা কি জানি আমরা? আনবেস লেন্থ বলতে আসলে কি বুঝি? দুইটা সাপোর্টের মাঝখানে দূরত্ব। আচ্ছা, আনব্রেস লেন্থ বলতে হচ্ছে আমাদের দুইটা সাপোর্টের মাঝখানে যে দূরত্ব, সেটা হচ্ছে আমাদের আনব্রেস লেন্থ। ঠিক আছে, এখন এখানে বলা হয়েছে কি, assume that the girder has lateral support at the end, that means আমাদের সাপোর্ট কোথায় কোথায় আছে? প্রথমত at the end and at the point of application of the concentrated load। আরেকটা কোথায় আছে? কনসেন্ট্রেটেড লোড। আমাদের কনসেন্ট্রেটেড লোডটা কোথায় ছিল বলেন তো? 30 মিটার পরে না, at the mid point। দ্যাট মিন্স আমাদের এখানে একটা কি, আমাদের আনবেস লেন্থ তাহলে কতটুকু আসবে? 30। বুঝা গেছে কিভাবে আনবেস লেন্থটা আমরা ক্যালকুলেট করেছি? আচ্ছা, আমাদের তো L বাই লোড, আমাদের তো দুটো আপনাদেরটা ডিফারেন্ট, আমি তো আপনাদের ম্যানুয়ালটা পড়াচ্ছি। আমার ওখানে কারেকশন করে দেওয়া আছে যে আপনাদের হচ্ছে যে এখানে কনসেন্ট্রেটেড লোড, আপনাদের যেহেতু L/4 পয়েন্টে কনসেন্ট্রেটেড লোড, সো সেইগুলোর জন্য সেই পজিশনগুলোতে আপনারা হচ্ছে কি সাপোর্ট গুলো ধরে নেওয়া হয়েছে। বুঝা গেছে? তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে, আনবেস লেনটা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আনবেস লেনটাও আপনাদের জন্য চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গার আনবেস লেনটা কি সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, স্যার দুইটা পয়েন্ট দেওয়া থাকলে আনবেস লেন যে কোনো একটা পয়েন্ট থেকে ধরলেই হবে না, কারণ যেহেতু লেনটা দুই সাইড থেকে সেমই আমাদের, তাই না? যে কোনো একটা ধরলেই তো হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তো তাহলে আমাদের এলভি এর ভ্যালুটা আমরা কিভাবে পেলাম মাত্র দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে এলপি এর ভ্যালুটা বের করতে হবে আর এলআর এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? একটু আগে আমরা দেখেছি, কারণ আমাদের চেক দেওয়ার জন্য। তো এলপি এর ভ্যালুটা বের করার জন্য আমরা ই এর ভ্যালুটাও জানি, এফ এর ভ্যালুও জানি, আর আমাদের এফ আর পি যেটা রেডিয়াস অফ জিরেশনের যে ভ্যালুটা সেটা আমরা বের করে নিয়েছি। সেই ভ্যালুগুলো এখানে বসালেই আমরা কি এলপি এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এরপর আসছে এলআর, এলআর এর ভ্যালুটাও সেম। ঠিক আছে, আমাদের আরটি এর ভ্যালুটা এখানে আমরা বের করে নিয়েছি, সেই ভ্যালুগুলো আর অন্যান্য যে ভ্যালুগুলো নন ভ্যালুগুলো এখানে বসালে আমাদের এলআর এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের কম্পারিজন করার পালা। দেখেন আমাদের এলবি এর ভ্যালুটা আমরা এই বাকি দুইটা ভ্যালুর সাথে কম্পেয়ার করব। এখানে কি বলা যায় কন্ডিশনটা, এই তিনটা ভ্যালু যদি আমরা কম্পেয়ার করি, এলবি, এলপি আর এলআর, এই তিনটার মধ্যে কম্পেয়ার করলে কি বলা যায়, আমাদের এলপি অপেক্ষা বড় এলবি আর এলআর এর থেকে ছোট, এলআর এর থেকে ছোট। সো এলআর এর থেকে ছোট। সো সেই কন্ডিশন যদি হয়, আমরা যদি আমাদের গাইডলাইনে চলে যাই, তাহলে আমরা দেখবো কি সেটার জন্য আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে এফসিআর এর জন্য। দ্যাট মিন্স আমরা যদি এখানে চলে যাই আমাদের পেজ 61 if I am not mistaken। আচ্ছা, সো আমাদের কন্ডিশন কোনটা ছিল, এটা না? জি স্যার। সো এটার জন্য আমাদের এফসিআর এর ভ্যালুটা এই ইকুয়েশন দিয়ে বের করতে হবে। ঠিক আছে, সো আমাদের এই ইকুয়েশনটা এখন ইউজ করব। সো আমাদের এই ইকুয়েশনটা ওরা এখানে লিখে ফেলেছে। ঠিক আছে, আর এখানে যে ভ্যালুটা আসবে সেটা অবশ্যই এফ ওয়াই এর সমান অথবা তার অপেক্ষা ছোট আসতে হবে। এখন বলা হয়েছে কি যে ফর দা কম্পিউটেশন অফ সিবি, আমরা সিবি যে ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে? আমি কি বলেছিলাম, যদি আমাদের ইউনিফর্ম মুভমেন্ট হয় সাপোর্ট গুলাতে, তাহলে কি সিবি এর ভ্যালুটা 1 আসতেছে, তাই না? যদি না হয় ইউনিফর্ম, নন ইউনিফর্ম হয়, তখন কিন্তু সিবিটাকে আমার মডিফাই করতে হবে। তো এইখানে আমরা যদি আমাদের যে এসএফডি আর বিএমডিটা ড্র করেছি, আমাদের যদি এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা খেয়াল করি, দেখেন আমাদের কোন কোন পজিশনে আমাদের এলবিটা কোথায় ছিল, এখানে না? দ্যাট মিন্স আমাদের এই দুইটা কন্ডিশনের জন্য কি আমাদের কি মোমেন্ট গুলো কি সেম ছিল, ইউনিফর্ম ছিল? সাপোর্ট কন্ডিশন গুলোতে সেম নাই, ইউনিফর্ম নাই।
দ্যাট মিনস নন ইউনিফর্ম, দ্যাট মিনস আমাদের সিবিটাকে মডিফাই করতে হবে। সিবিটাকে আমরা 1 লিখতে পারবো না। তো সিবিটাকে কিভাবে মডিফাই করব? সিবিটাকে হচ্ছে এরকম একটা AISC এর যে কোড, সেই কোড থেকে এরকম একটা ইকুয়েশন দেওয়া আছে, সেই ইকুয়েশনটা আমরা মডিফাই করব। এখন কথা হচ্ছে যে MA MB MC এই জিনিসগুলো কি? আচ্ছা, তো আমরা জানি হচ্ছে আমাদের কি করেছে এখানে ফিগার 3.12 হচ্ছে আমাদের যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা shows the loading, shear and the bending moment diagrams based on the factor load. আমাদের ফ্যাক্টর লোডের উপরে এই ফিগার 3.12 কিন্তু বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করেছিলাম, তাই না? এখন যে আনসাপোর্টেড সেগমেন্ট, এখানে আমাদের আনসাপোর্টেড সেগমেন্ট কতটুকু? 30 ফিট, যেটা LB আনব্রেসড লেংথ যেটাকে আমরা বলতেছি, তাই না? is divided into 4 equal spaces. That means আমাদের যে আনসাপোর্টেড লেংথটা ছিল সেটাকে আমরা 4টা সমান ভাগে ভাগ করব। তো আমরা যদি এই BMD পার্টে চলে আসে, আমাদের এখানে টোটাল লেংথ কতটুকু ছিল আনসাপোর্টেড? 30 ফিট LB, তাই তো? এটাই তো আমাদের LB ছিল, তাই না? জি স্যার। আনব্রেসড লেংথ। সো এটাকে আমাদের এখন ভাগ করতে বলছে কয়টা ভাগে ভাগ করব? সমান 4টা ভাগে ভাগ করব। দ্যাট মিন্স 30 ফিটকে যদি আপনি 4 দিয়ে ভাগ করেন তাহলে কত আসবে? 7.5। 7.5। দ্যাট মিন্স এইটাকে যদি আমি 0 ধরি, 0 থেকে কত পয়েন্ট দূরে আমি একটা মোমেন্টের ভ্যালু বের করব? সেটা হচ্ছে 7.5। ঠিক আছে? এরপর একটা কতটুকু দূরে নিব? একটা হচ্ছে 7.5 এ নিলাম, আর একটা কতটুকু নিব বলেন তো? স্যার 15। 7.5 প্লাস 7.5 দ্যাট মিন্স 15। ঠিক আছে? 15। এরপর একটা স্যার 15 প্লাস 22.5। 22.5। মানে আনসাপোর্টেড যে লেন্থ, দ্যাট মিন্স আমাদের যে সেটাকে আনসাপোর্টেড যে লেংথটা আছে, সেই আনব্রেসড লেংথটাকে, দ্যাট মিন্স LB-টাকে আমরা সমান 4 ভাগে ভাগ করব। ভাগ করার পরে এরপরে প্রত্যেকটা পয়েন্টের জন্য এটা হচ্ছে MA, এটা হচ্ছে MB, এটা হচ্ছে MC। এই পয়েন্টের যে মোমেন্ট সেটাকে MA দিয়ে প্রকাশ করবে, এই পয়েন্টের মোমেন্টটাকে MB, এই পয়েন্টের MC। ঠিক আছে? আমাদের স্যার এম ম্যাক্স যেখানে হবে সেখানে গিয়ে এন্ড হবে, মানে অর্ধেক আসতেছে না জিনিসটা। Mmax এর ভ্যালু তো আমাদের কোনো চেঞ্জ হচ্ছে না। Mmax এর ভ্যালু তো আমরা জানি। আমরা জাস্ট শুধুমাত্র আনব্রেসড অংশটুকু নিয়ে আগে কাজ করতেছি MA MB MC এর জন্য। Mmax এর ভ্যালু তো আমরা জানি, ওটা আমরা পরে আসতেছি। ঠিক আছে? দ্যাট মিন্স এই পয়েন্টটাকে আমি ফার্স্টে A দিলাম, এর পরের যেই 15 ফিট পরে যেই দূরত্ব, দ্যাট মিন্স আমি সবগুলো কিন্তু এই এন্ড থেকে কিন্তু ক্যালকুলেট করেছি। ঠিক আছে? তো এইটা হচ্ছে B, এটা হচ্ছে C। তো এখন আমাদের A পয়েন্টের মোমেন্ট কি আমরা ক্যালকুলেট করতে পারবো নাকি পারবো না? কি পারবো আমরা সবাই ক্যালকুলেট করতে? দেখেন খুবই সিম্পল। এখানে আমাদের একটা রিঅ্যাকশন কাজ করতেছে, রিঅ্যাকশনের ভ্যালু কত? 223.4, তাই না? আর হচ্ছে আমাদের এখানে কি একটা ইউনিফর্মলি UDL কাজ করতেছে 4.34, তাই না? সো আমাদের এই সেকশনে যে মোমেন্টটা সেটা হচ্ছে আমাদের MA। সো MA আমরা ইজিলি বের করতে পারবো কিভাবে? আমাদের এতটুকু ডিসটেন্স আমরা জানি 7.5, তাই না? দ্যাট মিন্স 223.4 টাইমস 7.5, ঠিক আছে, মাইনাস 4.34 টাইমস 7.5 স্কয়ার ডিভাইড বাই 2। কেন, বুঝা গেছে? জি স্যার। আমরা যদি এই জায়গাটুকুতে কাটার ফলে যে মোমেন্টটা হবে সেই মোমেন্টটা কি বলতেছি MA। সো সেই অংশটুকু আমরা কেটে আমরা মোমেন্টটা খুব ইজিলি বের করতে পারি। একইভাবে এই B সেকশন আমরা কাটলাম, কাটার পরে এতটুকু অংশ নিয়ে আমরা মোমেন্টটা বের করলাম MB। ঠিক আছে? এটা আশা করি পারবেন, এই জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে এর আগে কোর্সগুলোতে, এগুলো শিখে আসছেন। সো আমরা যদি দেখি যে আমাদের MA ক্যালকুলেটরটা দেখেন, এই যে আমাদের যে কাটলাম যে পোরশনটুকু, দেখেন প্রথমটার জন্য যদি আমরা খেয়াল করি, আমাদের এখানে একটা রিঅ্যাকশন ফোর্স ছিল, সেটা হচ্ছে 223.4, আর এখানে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ছিল, আর এইটা ডিসটেন্স কতটুকু ছিল আমাদের টোটাল 7.5। সো 7.5 এর জন্য আমরা জানি কি এই জায়গাটা যদি মোমেন্ট বের করতে চাই, এই লোড টাইমস ডিসটেন্স সেটাই করা হয়েছে, মাইনাস, কারণ কি এটা নিচের দিকে আছে, আর 4.34 টাইমস 7.5 স্কয়ার ডিভাইড বাই 2। ঠিক আছে? কারণ কি এটা হচ্ছে UDL এর জন্য। পারবো তো? এটা বুঝতেছি তো? জি স্যার। আচ্ছা, সো MA যদি বের করতে পারি, ক্যালকুলেট করতে পারি, সো এখন হচ্ছে এই 7.5 এর জায়গাগুলোতে 15 বসিয়ে দিলে কিন্তু MB এর মানে B পজিশনের জন্য আমাদের মোমেন্ট কত সেটা পেয়ে যাব। পারবো? জি স্যার। আচ্ছা, MC ও সেম জিনিস,
সবকিছু সেম থাকবে। এই 7.5 এর জায়গায় আমরা হচ্ছে 22.5 বসাবো। এখানে একটু কারেকশন আছে, সেটা হচ্ছে 22.5 হবে এই জায়গায়। ঠিক আছে, সো এই 22.5 যদি বসিয়ে দিই আমাদের এম এ, এম বি, এম সি আমরা তিনটা ভ্যালু পেয়ে গেলাম। সো এখন কিছুই না, এম ম্যাক্স এর ভ্যালু কি আমরা জানি না। আমরা যখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসছি আমাদের ম্যাক্সিমাম যে মোমেন্টের ভ্যালুটা পাইছি সেটাই হচ্ছে আমাদের এম ম্যাক্স। তো আমাদের এম ম্যাক্স এর ভ্যালু নোন, এম এও জানি, এম বিও জানি, এম সিও জানি। ঠিক আছে, সো এই ভ্যালুগুলোকে আমরা যদি বসিয়ে দিই তাহলে আমরা সিবি এর ভ্যালুটা পেয়ে যাব। ওরা সিবি এর একটা ভ্যালু পেয়ে গিয়েছে। ঠিক আছে, তো সিবি এর ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে এখন আমাদের ফাইনাল ক্যালকুলেট করতে হবে এফসি এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সো এফসি এর কিভাবে ক্যালকুলেট করা যায় দেখেন, আমরা এফওআই জানি, এফওআই এর ভ্যালু জানি, এলবি এর ভ্যালু জানি, এলপি জানি, এলআর জানি। ঠিক আছে, আর সিবি এর ভ্যালুটাও জানি। তো সবগুলা মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আমরা একটা ভ্যালু পেয়ে যাব। কিন্তু আমাদের গাইডলাইনে দেওয়া ছিল কি এফসি এর ভ্যালুটা অবশ্যই এফওআই এর সমান বা তার অপেক্ষা ছোট হতে হবে। কিন্তু আমাদের এফসি এর ভ্যালুটা চলে আসছে কি এফওআই অপেক্ষা বেশি। আমাদের এফওআই কত ছিল 36, তাই না? সো তাহলে আমরা কত নিব এফসি এর ভ্যালুটা 36 নেব। 36 নিব। ঠিক আছে, আর এই সেকশনটা আমি আপনাদের আগেও দেখেছি, দ্য নমিনাল ফ্লেক্সুরাল স্ট্রেংথ ইজ, যেটা এমইউ বলা হয়, সেই ভ্যালুটা ছিল আমাদের যেই মানে ম্যাক্সিমাম মোমেন্টের তুলনায় আমাদের যে ডিজাইন সেকশনের যে মোমেন্ট সেটার ভ্যালু বেশি ছিল। দ্যাট মিন্স আমাদের সেকশন ওকে। এতটুকু পর্যন্ত কারোর কোথাও কোনো সমস্যা আছে? আমাদের কিন্তু ল্যাটারাল টরশন আর বাকলিং এ চেক হয়ে গিয়েছে। কারো কোথাও কোনো সমস্যা আছে? স্যার যদি নটকে আসে? আচ্ছা, এই চেকটা তো আপনারা আগেই করছেন, একটু আগেই করেছি আমরা। কোথায় করেছি বলেন তো? স্যার কম্প্রেশন ফ্লেঞ্জের যে বাকলিং চেক করেছি সেখানে তো আমরা দেখেছি। যদি নট ওকে আসে, নট ওকে আসার আপনাদের কথা না। ঠিক আছে, আপনাদের ল্যাব রিপোর্টে নট ওকে আসবে না। কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত, ল্যাটারাল টরশন আর বাকলিং পর্যন্ত? আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমাদের, হ্যাঁ বলেন। স্যার আমরা যে মানে এখানে যে এগুলোতে আসলাম, এইটা মানে মেইন কাজ কি স্যার? আমাদের যদি কম্প্রেশনে জিনিসটা তাহলে তার টেনশনটা দেখানোর মানে টেনশনটা তো আর আসবে না পরে, কারণ এটা কোথায়? তো আগে হয়ে গেছে। হ্যাঁ, বুঝি নাই, আপনার কথা কেটে কেটে আসছে। স্যার আমাদের যদি মানে এরকম হয় যে আগে কম্প্রেশনে জিনিসটা বাতিল হয়ে গেছে, তাহলে আচ্ছা, আগে কম্প্রেশনে বাকল হয়ে গেছে মানে হচ্ছে কি, মানে কম্প্রেশন ফ্লেঞ্জ বাকলিং এ কি নটকে চলে আসছে? নটকে চলে আসে, তাহলে তো আর আমাদের চেঞ্জ না করে টেনশনে আসার কোনো মানে টেনশনে আসতে আচ্ছা, হবে না। আপনাদের যদি কম্প্রেশন ফ্লেঞ্জে যদি এটা ফেল হয় তাহলে তো আপনার সেকশন যেটা চুজ করেছেন সেই সেটাই সেকশন ভুল। চুজটাই হয় না, ভুল। ঠিক আছে, সো এর পরবর্তীতে আমরা যেটা চলে যাব, এরপরে হচ্ছে আমরা আমাদের যে ইন্টারমিডিয়েট যে স্টিফেনার গুলো ইউজ করেছিলাম, এখন আমাদের ইন্টারমিডিয়েট স্টিফেনার নিয়ে কাজ করতে হবে। যে ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো আমরা কতটুকু ডিস্টেন্সে বসাবো, ঠিক আছে, সেন্টার টু সেন্টার কতটুকু ডিস্টেন্স হবে একটা স্টিফেনার থেকে আরেকটা স্টিফেনার। সো এই জিনিসগুলো আমরা এখন চেক দিব যে কতটুকু ডিস্টেন্সে বসালে এটা আমাদের এই লোড কম্বিনেশনের জন্য আমাদেরটা ওকে আসবে। তো আমরা যদি দেখি এখানে কি বলেছে যে the shear is maximum at the support। ঠিক আছে, আমরা জানি কি ম্যাক্সিমাম shear হচ্ছে সাপোর্টে, আমরা যখন এসএফডি বিএমডি এঁকেছি তখনই দেখেছি। বাট টেনশন ফিল্ড অ্যাকশন ক্যান নট বি ইউজড ইন অ্যান এন্ড প্যানেল। সো ওরা ধরে নিয়েছে যে হচ্ছে কোনো রকমের টেনশন কাজ করতেছে না, এন্ড প্যানেলে কোনো রকমের টেনশন ফিল্ড জেনারেট হচ্ছে না। ঠিক আছে, সো আমাদেরকে যেটা বলা হয়েছে টেবিল 3.1.16 এর এ ইন পার্ট 3 এএসএ ম্যানুয়ালের আমাদের এই বইয়ের একদম লাস্টে যদি চলে যাই পেজ নাম্বার 103 এ, তাহলে এই টেবিলটা দেখতে পাবো। সেইখান থেকে আমাদের হচ্ছে মেইনলি কয়েকটা জিনিস বের করতে হবে। দেখেন আমরা এইচ এর ভ্যালুটা কি, এইচ এর ভ্যালুটা জানি না, ওয়েভ অফ হাইট। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে আমাদের ওয়েভের থিকনেস জানি। সো সেইটার একটা রেশিও কেন আসতেছি সেটা সেই জিনিস আমি পরে বলতেছি। দ্যাট মিন্স আমাদের এইচ বাই টি ডাব্লিউ এর ভ্যালুটা বের করবো এখানে। ঠিক আছে, এইচ বাই টি ডাব্লিউ বের করবো। আর হচ্ছে আমরা এ ডাব্লিউ ওয়েভের যে এরিয়া, ওয়েভের এরিয়া কি, ওয়েভের যেই থিকনেস ছিল আর ওয়েভের যে ওয়াইড ছিল সেই দুইটা গুণফল করে ওয়েভের এরিয়া পেয়েছি। ঠিক আছে, সো এখন এই দুইটা আমরা বের করে নিলাম। এরপরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে ফ্যাক্টরাইজেশন করে যে ভি এন,
ঠিক আছে? দ্যাট মিনস 0.9 এর সাথে ভিএন আর হচ্ছে সেটাকে ভাগ করবো এডাব্লিউ দিয়ে। কেন সেগুলো পরে আসতেছি। দ্যাট মিনস এই 0.9 ভিএন কে কি লেখা যায়, ভিইউ লেখা যায়, তাই না? সো সেটাকে আমি ভিইউ দিয়ে রিপ্লেস করলাম, আর এডাব্লিউ এর মান আমরা এখান থেকে পেয়েছি। সো আমরা ভিইউ এর মান অলরেডি জানি, আমাদের ম্যাক্সিমাম যে শিয়ারের ভ্যালু সেটা আমরা অলরেডি জানি। সো ম্যাক্সিমাম শিয়ারকে আমি যদি ওয়েবের যে এরিয়া সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে একটা ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে? এখন এই ভ্যালুটা আর এই ভ্যালুটা, এই দুইটা ভ্যালু একটু খেয়াল রাখি আমরা। ঠিক আছে? কেন এই দুইটা ভ্যালু বের করতে হবে এটা আমরা এখন এই জায়গায় গেলেই আমরা বুঝবো। এই জায়গায় গেলেই আমরা বুঝতে পারবো যে এই দুইটা ভ্যালুই আমাদের দরকার। দ্যাট মিনস আমাদের h/tw বের করতে হবে আর হচ্ছে vu/aw ভ্যালু বের করতে হবে। দ্যাট মিনস আমাদের vu/aw এর ভ্যালু কত আসছে, 11.5 আর হচ্ছে 198.4। এই দুইটা ভ্যালু একটু খেয়াল রাখি, আমরা চলে যাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের 103 নাম্বার পেজে যদি যাই, এই যে আমাদের 103 নাম্বার পেজ। কেন বের করছি সেটা হচ্ছে দেখেন, আমাদের এখানে ওয়াই অ্যাক্সিসে যে ভ্যালু, এই ভ্যালুটা আমরা বের করেছি, ঠিক আছে, এলআরএফডি এর জন্য, আর হচ্ছে h/tw। এই দুইটা ভ্যালু বের করে আমরা হচ্ছে কি ভ্যালু বের করব, a/h এর ভ্যালু। এখন আমরা h এর মান নোন, এখন আমাদের কি ওয়েবের সেন্টার টু সেন্টার ডিসটেন্স, যেটাকে আমরা a দিয়ে ডিনোট করেছিলাম লাস্ট ক্লাসে, দেখেছি না, মনে আছে না? a দিয়ে ডিনোট করেছিলাম ওয়েবের, দুইটা ওয়েবের মধ্যবর্তী যে ডিসটেন্স সেন্টার টু সেন্টার সেটা হচ্ছে a। দ্যাট মিনস সেখান থেকে আমরা এটা বের করতে পারবো এই গ্রাফ দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখেন, এখানে একটা গ্রাফ আছে টেবিল 316 এর হচ্ছে এ তে, তারপর 316 এর বি তেও আরেকটা গ্রাফ আছে। দেখেন গ্রাফগুলো দেখতে সেম অলমোস্ট, ঠিক আছে? এখানেও একটা গ্রাফ আছে, এখানেও আরেকটা গ্রাফ আছে। তা আমরা কেন 3116 এর এ তে যাচ্ছি বলতে পারবেন? ডিফারেন্স গুলো কোথায় এখানে গ্রাফগুলোর? এখানে প্রথম ডিফারেন্স হচ্ছে এফওয়াই। আমাদেরকে দেখতে হবে এফওয়াই এর ভ্যালু কোন গ্রাফের জন্য কত ধরে ওরা ডিজাইনটা করেছে। প্রথম গ্রাফে দেখাচ্ছে এফওয়াই এর ভ্যালু 36, এরপরের গ্রাফটাতে যদি যাই এফওয়াই এর ভ্যালু 36। আমাদের এফওয়াই এর ভ্যালু কত ছিল? 36। দ্যাট মিন্স এই দুইটার সাথে যাচ্ছে। এরপরেরটাতে যাই, এফওয়াই এর ভ্যালু 50, এর লাস্টেরটাতে এফওয়াই এর ভ্যালু 50। দ্যাট মিন্স লাস্টের দুইটা আমরা ইউজ করতে পারবো না, আমাদেরকে প্রথমটা অথবা দ্বিতীয়টা, এই দুইটার যে কোনো একটা ইউজ করতে হবে, তাই তো? তাই এখন প্রথমটা ইউজ করবো নাকি দ্বিতীয়টা ইউজ করবো, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য দেখেন, আমরা বলে দিয়েছি একটু আগে যে আমাদের ধরে নিয়েছি কি এখানে কোন রকমের টেনশন জেনারেট হচ্ছে না, ঠিক আছে? আমাদের কি সাপোর্টে কি শিয়ারটা ম্যাক্সিমাম থাকতেছে, যেখানে আমাদের টেনশন, কোন রকমের টেনশন ফিল্ড থাকতেছে না এট দ্য এন্ড প্যানেলের জন্য। দ্যাট মিন্স আমাদের যে ফার্স্ট যে ইন্টারমিডিয়েট স্টিফেনারটা বসাবো, সেই ফার্স্ট স্টিফেনার জন্য আমরা কিন্তু কোন রকমের টেনশন বিবেচনায় আনতেছি না। দ্যাট মিন্স আমাদেরকে এটাই কাম ডাউন করতে হবে, কারণ কি বলা হয়েছে, টেনশন ফিল্ড অ্যাকশন নট ইনক্লুডেড, তাই না? আমরা ফার্স্ট স্টিফেনারটা যখন বসাচ্ছি তখন কিন্তু টেনশন ফিল্ডটাকে বিবেচনা না নিয়ে আমরা কাজ করতেছি। এর পরবর্তী যে এখানে ধরবো তখন কিন্তু আমাদের টেনশন ফিল্ড এখানে ইনক্লুড করা হয়েছে। দ্যাট মিন্স আমরা যেহেতু টেনশন ফিল্ডটাকে বিবেচনা আনতেছি না, সেই জন্য আমাদেরকে এই গ্রাফটাই ইউজ করতে হবে। এখন এই গ্রাফটা কিভাবে ভ্যালুটা মানে ইউজ করব, দেখেন আমাদের এই ভ্যালুটা কি আমরা নোন না, আমরা একটু আগে ক্যালকুলেট করছি, কত পেয়েছিলাম আমরা? 11.5, 11.5, তাই না? দ্যাট মিনস 11.5 ভ্যালুটা এই 10.5 আর 12 এই দুইটার মাঝখানে হবে। এখন এই দুইটার মাঝখানে বলতে কিরকম মাঝখানে? দ্যাট মিনস 11.5 ভ্যালুটা আমার 12-র কাছাকাছি বলা যায়। দ্যাট মিনস ধরে নিলাম এটা এখানে 12-র কাছাকাছি পজিশন আছে, ঠিক আছে? আর হচ্ছে আমাদের h/tw এর ভ্যালুটা বের করেছিলাম। h/tw এর ভ্যালুটা কত পেয়েছিলাম? 198.4। 198.4 এর যে ভ্যালুটা সেটা হচ্ছে এখানে, যদি দেখি যে আমাদের এই যে এখানে 200-র কাছাকাছি আসবে, তাই তো, এই পজিশনে। সো এখন আমরা কি করব, এই যে আমাদের এই 11.5 এইখান থেকে একটা লাইন আঁকবো, কিভাবে কার্ভ আঁকবো, সেই কার্ভটা আসবে এই যে উপরের যে কার্ভটা, দ্যাট মিনস এই 11.5 পয়েন্টের জন্য এইটার কাছাকাছি যে পয়েন্টের জন্য কার্ভ আঁকা আছে, সেই কার্ভটার
প্যারালাল একটা কার্ভ আঁকবো। দ্যাট মিনস এই 11.5 এর কাছাকাছি কোন কার্ভ আছে আমার 12 নাম্বারের জন্য, তাই না? দ্যাট মিনস এই 12 নাম্বারের যেই কার্ভটা দেওয়া আছে সেইটার সমান্তরাল, সেইটার একটা প্যারালাল করে একটা কার্ভ আঁকবো। সরি, আমার ইয়ার জন্য মানে মাউস ইউজ করার জন্য আমার কার্ভটা খুবই বাজে আসতেছে। ঠিক আছে, তো আমরা যদি কার্ভ আঁকি, আর এইখান কার্ভ আঁকার পরে কার্ভটা অনেকটা এরকম আসবে। তো কার্ভ যখন আঁকবো, কার্ভ আঁকার পরে এই যে এখানে 198.5 এর ভ্যালু থেকে আমরা এই কার্ভ পর্যন্ত যাব, যাওয়ার পরে এখানে একটা যেইখানে ছেদ করবে কার্ভটাকে সেই বরাবর আমরা নিচে নেমে আসব। নিচে নেমে আসলে আমরা যেই ভ্যালুটা পাবো, ঠিক আছে, সোজা স্ট্রেটলি নিচে নেমে আসবো। নিচে নেমে আসলে যেই ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমাদের a/h এর ভ্যালু। গ্রাফটা কিভাবে ইউজ করতে হবে সবাই বুঝছি তো? জি স্যার। আচ্ছা, সো দ্যাট মিনস আমরা a/h এর ভ্যালুটা পেয়ে যাব গ্রাফ থেকে। সো ওরা গ্রাফ ইউজ করে এখানে একটা a/h এর একটা ভ্যালু পেয়েছে। দ্যাট মিনস ওরা যেই ভ্যালুটা পেয়েছে সেটা হচ্ছে 0.6, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। সো তাহলে a = 0.6h বলা যায়। এখন আমাদের h এর ভ্যালুটা নোন, দ্যাট মিনস আমরা a এর একটা ভ্যালু পেয়ে গেছি। a বলতে আমরা কি বুঝাই? আমরা যদি আগের ক্লাসের লেকচারগুলোতে দেখি যে a বলতে আসলে কি বুঝায়। a বলতে বোঝাচ্ছে হচ্ছে আমাদের যে দুইটা যে ইন্টারমিডিয়েট যে স্টেফেনার আছে, সেই ইন্টারমিডিয়েট স্টেফেনার মাঝখানে যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের a। এই যে সেন্টার টু সেন্টার যে ডিসটেন্স সেটাই হচ্ছে আমাদের a ইন্টারমিডিয়েট স্টেফেনার গুলোর মধ্যে। এগুলো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট স্টেফেনার, ঠিক আছে। যদি আমরা সাইড ভিউ দেখি, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের সাইড ভিউ। এটা হচ্ছে যদি আমরা মানে কি বলবো, যদি ফ্রন্ট সাইড থেকে দেখি তাহলে আর কি এরকম দেখা যাবে। বুঝা গেছে? এই জিনিসটাই আমাদের বের করতে হবে যে দুইটা স্টেফেনার মাঝখানে কতটুকু আমরা গ্যাপ দিয়ে স্টেফেনার গুলো বসাবো। সো আমরা এর ভ্যালুটা ইজিলি বের করতে পারতেছি। এখন দেখেন আমাদের ভ্যালুটা কিরকম আসছে। আমাদের ভ্যালুটা আসছে 37 পয়েন্ট সামথিং দেখা যাবে। আমাদের ভ্যালুটা আসছে 37.2 ইঞ্চি। এখন বলেন যে এই জিনিসটা কি কনস্ট্রাকশন যখন করা হবে তখন কি এই জিনিসটা মেইনটেইন করা কি মানে পসিবল হবে? 37.2 আমাদের জন্য টাফ হয়ে যাবে। সো এটাকে আমি আপার রাউন্ডিং করব নাকি লোয়ার রাউন্ডিং করব? স্যার আপার রাউন্ডিং করব। কেন আপার রাউন্ডিং করবেন? আপনি যদি আরো বেশি ডিসটেন্স দিয়ে বসান স্টেফেনার স্যার গুলো, লোয়ার রাউন্ডিং করব, হ্যাঁ আপার রাউন্ডিং করব না। লোয়ার রাউন্ডিং করতে হবে। কারণ কি আমি যদি ডিসটেন্স আরো বেশি দিয়ে বসাই তাহলে কি আমাদের ওয়েভ সেকশনটা কি তাহলে কি মানে আরো উইক হয়ে যাচ্ছে না? সো জি আমরা স্যার। এখানে এইজন্যই লোয়ার রাউন্ডিং করতে হবে। এখানে বলা হচ্ছে কি অলসো দ্য required স্টেফেনার স্পেসিং is a clear distance, the use of center to center distance is somewhere simpler and will be slightly conservative। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে আমরা যদি সেন্টার টু সেন্টার ডিসটেন্স না নিয়ে আমাদেরকে এ যে ছবিটা সেই এ তে দেখা যাচ্ছে কি একটা ক্লিয়ার ডিসটেন্স, কিন্তু আমরা ক্লিয়ার ডিসটেন্স যদি না বসাই, আমরা যদি সেন্টার টু সেন্টার বসাই সেটা আমাদের সুবিধা হচ্ছে, সেটা আমাদের সেফটি মেক শিওর করতেছে। কারণ কি তখন আমাদের এই ক্লিয়ার ডিসটেন্সটা কিছুটা কমে যাচ্ছে, তাই না? সো সেইটাই আমরা করব। সো আমরা হচ্ছে ধরে নিচ্ছি যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স হচ্ছে 36 ইঞ্চি করে আমরা বসাচ্ছি। এই যে এখানে বলা হয়েছে ইউজ এ ডিসটেন্স অফ 36 ইঞ্চি ফ্রম দ্য সেন্টার অফ দ্য এন্ড বেয়ারিং স্টেফেনার টু দ্য সেন্টার অফ দ্য ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টেফেনার। দ্যাট মিনস আমরা ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টেফেনার কেন বলছি? আমরা ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টেফেনারের জন্য এখানে ধরে নিয়েছি যে এখানে কোনো রকমের টেনশন জেনারেট হচ্ছে না। আমাদের কি আমাদের যে এ যেখানে সাপোর্ট ছিল সেখানে কিন্তু কোনো টেনশন জেনারেট না হওয়ার জন্য কিন্তু আমাদের এই এর ভ্যালু পেয়েছি। বাট এর পরবর্তী যে স্টেফেনার গুলো থাকবে সেখানে কিন্তু আমাদের টেনশন ফিল্ডটাও কাউন্ট ডাউন করতে হবে, ঠিক আছে? কারণ সেখানে কিন্তু এজ গুলো কিন্তু সাপোর্ট থাকতেছে না। তো আমরা এর একটা ভ্যালু পেয়ে গিয়েছি। সো আমরা এটাকে লোয়ার রাউন্ডিং করেছি কারণ কি আমরা হচ্ছে কম ডিসটেন্সে বসাচ্ছি। সো আপনারা চাইলে 37 ও করতে পারেন, 35 ও করতে পারেন। হ্যাঁ বলেন স্যার। এটা মানে আমরা কি ইভেন রাউন্ডিং এ করতে হবে এখানে? না, এখানে আপনি চাইলে 37 ও করতে পারেন, আমি তো মাত্রই বললাম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে আমরা a এর ভ্যালুটা পেয়ে গিয়েছি। তো এখন আমরা যদি a/h যদি করি, a/h এর একটা ভ্যালু পাবো যেটা হচ্ছে 0.58, ঠিক আছে? তো এখন আমরা যদি ইকুয়েশন আমাদের যে ম্যানুয়ালের যদি যে আগের যে গাইডলাইন গুলো দেওয়া ছিল সেই গাইডলাইনে ইকুয়েশন 19 নাম্বার ইকুয়েশনে
দেখা যাবে যে কেভি এর একটা ভ্যালু বের করতে হবে। সেই কেভি এর ভ্যালু বের করার জন্য আমাদের a বাই h এর ভ্যালুটা দরকার, এই জন্য আমি a বাই h এর ভ্যালুটা বের করে নিয়েছি। আমরা যেই ডিসটেন্স যেই স্পেসিংটা দিচ্ছি সেই স্পেসিং এর জন্য আমাদের a বাই h এর ভ্যালুটা বের করে নিয়েছি। তো সেইটা বসিয়ে আমরা কেভি এর একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর h বাই tw এর ভ্যালুটা আমরা এর আগেও ক্যালকুলেট করেছি। সো এখন আমরা হচ্ছে যে এইটা চেক দিব, সেটা হচ্ছে এই দুইটা জিনিস চেক দিব, এই দুইটা জিনিস চেক দিব, ঠিক আছে। এই দুইটা জিনিস যদি চেক দিই, দেখেন এখানে কেভি এর ভ্যালুটা আমরা মাত্র ক্যালকুলেট করেছি, ঠিক আছে। তো চেক দেওয়ার পরে দেখা যাচ্ছে কি, চেক দেওয়ার পরে দেখা যাচ্ছে কি, যদি আমরা h বাই tw এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে বলা যায় কি h বাই tw কোন ভ্যালুটা তুলনায় বেশি, এই ভ্যালুটা তুলনায় বেশি বেশি বলা যায় না? জি স্যার। ঠিক আছে, সেটা বলা হয়েছে যে এখানে এই ভ্যালুটা তুলনায় বেশি। সো সেই জন্য আমরা সিভি এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি, এখানে কেন সিভি বের করতেছি, কারণ হচ্ছে আমরা এর আগে কিন্তু মোমেন্টের চেক দিয়ে আসছি, আমরা কিন্তু শিয়ারের কোনো চেক দিইনি, এখানে হচ্ছে শিয়ারের চেক দিব। সো সিভি এর ভ্যালুটা আমাদের দরকার আছে। সো এই জন্য শিয়ারের ভ্যালু বের করার জন্য আমাদের যে সিভি লাগবে, সেই সিভি এর ভ্যালুটা তাহলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারবো, দ্যাট মিনস সিভি এর ভ্যালুর জন্য আমরা এই ইকুয়েশনটা বের করবো। আচ্ছা আমি আপনাদেরকে তাহলে গাইডলাইন একটু দেখাই, আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে। আচ্ছা এই যে চলে আসছে। আচ্ছা সো আমাদের হচ্ছে এখন হচ্ছে শিয়ারের জন্য চেক দিব, দ্যাট মিনস শিয়ারের জন্য হচ্ছে এই যে এখানে একটা ইকুয়েশন আছে, এখানে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। এখন আমরা কোন ইকুয়েশনটা ইউজ করব, দেখেন এখানে বলে দেওয়া আছে কি এই ইকুয়েশনটার জন্য if there is no tension field action the second term is omitted। এই যে এখানে যে সেকেন্ড টার্মটা ছিল এই পুরো টার্মটাই অমিট করা হয়েছে যখন কোনো টেনশন ফিল্ড আমরা কাউন্ট ডাউন করি নাই। দ্যাট মিনস আমরা কি এই কেসের মধ্যে পড়তেছি না, আমরা কি কোনো টেনশন কাউন্ট ডাউন করেছি এই ক্ষেত্রে, করি নাই। দ্যাট মিনস আমরা এই ইকুয়েশনটা দিয়ে ইউজ করব, ঠিক আছে, ভিএন এর ভ্যালুটা বের করব। তো এখন আমার দরকার কি, আমরা এডব্লিউ জানি, এফও এর ভ্যালু জানি, আমার দরকার সিভি। সিভিটা কিভাবে বের করব, সিভি বের করার জন্য আমাদের এখানে কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এখানে বলা হয়েছে কি সিভি which can be defined as the ratio of the critical wave stress, ঠিক আছে, to the wave shear yield stress। দ্যাট মিনস এটা হচ্ছে সিভি হচ্ছে একটা রেশিও যেটা হচ্ছে ক্রিটিক্যাল ওয়েভ স্ট্রেস, ওয়েভ শিয়ার স্ট্রেস এর সাথে ওয়েভ শিয়ার yield স্ট্রেস এর একটা রেশিও। তো সিভি এর ভ্যালু বের করার জন্য আমার হচ্ছে কয়টা চেক দিতে হবে, যদি আমার h বাই tw এর মান এই ভ্যালুটার তুলনায় ছোট আসে তাহলে সিভি এর ভ্যালুটাকে বলবো 1। এটা হচ্ছে আমার একটা কেস, এক নাম্বার কেস। দুই নাম্বার কেস, যদি আমাদের এই ভ্যালুটার তুলনায় h বাই tw বড় হয় আর এই ভ্যালুটার তুলনায় ছোট আসে তাহলে আমার সিভি এর ভ্যালুটা এই ইকুয়েশন দিয়ে ইউজ করব। আর যদি h বাই tw এর মান এই ভ্যালুটার তুলনায় বড় আসে তাহলে এই ইকুয়েশনটা ইউজ করব। এই হচ্ছে তিনটা কেস। এখন আমাদের ক্ষেত্রে কোন কেসে পড়েছিলাম আমরা, এই কেসে না, কারণ কি আমাদের এই ভ্যালুটার তুলনায় h বাই tw এর মানটা বেশি ছিল। তো আমাদের এই ইকুয়েশনটাই কিন্তু ইউজ করা হয়েছে সিভি এর ভ্যালুটা বের করার জন্য। এবার বুঝতে পারছি সবাই সিভিটা কেন মানে কিভাবে বের করা হয়েছে গাইডলাইন অনুযায়ী? কারো কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা চলে যাই। সো এখানে এই জন্যই আমাদের এই ইকুয়েশনটা দিয়ে আমরা হচ্ছে সিভি এর একটা ভ্যালু বের করে ফেলেছি, ঠিক আছে। তো এখন এই যে আমরা জানি কি আমরা যখন টেনশন আমরা কাউন্ট ডাউন করিনি তখন কিন্তু শুধুমাত্র ইকুয়েশনটা আমাদের ভিএন এর ইকুয়েশনটা শুধুমাত্র এতটুকু ছিল, তাই তো। তো আমরা এখানে সিভি এর ভ্যালুটা বসাবো, এডব্লিউ এর ভ্যালুটা বসাবো, এফও এর ভ্যালুটা বসাবো, বসালেই আমরা একটা ভ্যালু পেয়ে যাব, ঠিক আছে। সো এই ভ্যালুটাকে আমরা এখন হচ্ছে এই ভ্যালুটাকে হচ্ছে আমরা ফ্যাক্টর করব 0.9 দিয়ে। ফ্যাক্টর করার পরে আমরা হচ্ছে চেক দিব আমাদের যেই লোডের জন্য, লোড কম্বিনেশনের জন্য ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালু কত পাইছিলাম, এই ভ্যালুটা না। আর আমাদের যেই সেকশন ডিজাইন করছি সেই সেকশন ডিজাইন ম্যাক্সিমাম কত শিয়ার পর্যন্ত নিতে পারতেছে, বেশি, 229.76। দ্যাট মিনস আমরা যেই সেকশনটা ডিজাইন করেছি সেই সেকশনটা বেশি পর্যন্ত ক্যাপেবল। দ্যাট মিনস আমাদের সেকশনটা কি ওকে নাকি নট ওকে? স্যার ওকে। ওকে ওকে ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি কারো কোথাও কোনো সমস্যা আছে? স্যার, এখানে 223.4 এই মানটা কোথা থেকে পাইছি? 223.4 এটা হচ্ছে আমাদের যে এসএফ দিয়ে গেছি সেই এসএফডি থেকে পেয়েছি। আমাদের ম্যাক্সিমাম শেয়ারের ভ্যালু কত ছিল? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি।
আর আমাদের সেকশনটা এই শিয়ারের তুলনায় ভ্যালু বেশি, তার মানে কি আমাদের সেকশনটা ওকে না, সেটাই আমরা চেক করলাম। বুঝা গেছে? বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, সো এখন আমাকে একটা কথা বলেন যে আমরা যে এখন যে স্টিফেনারটা বসাইলাম, ইন্টারমিডিয়েট স্টিফেনার, সেটা কি আমরা কি মানে এজ থেকে নিয়ে ফার্স্ট যে ইন্টারমিডিয়েট স্টিফেনার সেটা কিন্তু বসাইছি, এর পরবর্তী অংশগুলো কিন্তু এখনো খালি রয়ে গিয়েছে, এর পরবর্তী স্টিফেনার গুলো কিন্তু আমরা এখনো কাউন্ট ডাউন করি নাই। ঠিক আছে, এখানে কেন আমরা আলাদা আলাদা করে কাউন্ট করতেছি বাকি স্টিফেনার গুলোর জন্য, কারণ হচ্ছে প্রথম যেই আমাদের যে এন্ড সাপোর্ট থেকে যে ফার্স্ট স্টিফেনারটা বসাইছি সেখানে আমরা ধরে নিয়েছি কি কোন রকমের টেনশন ফিল্ড আমরা কাউন্ট ডাউন না করে আমরা ক্যালকুলেটটা করেছি। ঠিক আছে, আর এখন আমরা যেটা করবো এখন হচ্ছে আমরা টেনশন ইনক্লুড করে আমরা হিসাব করবো যে কতটুকু ডিসটেন্স দিয়ে দিয়ে এর পরবর্তী স্টিফেনার গুলো ইন্টারমিডিয়েট স্টিফেনার গুলো বসাবো। ঠিক আছে, এখন এটার বের করার জন্য আমরা কিভাবে বের করতে পারি দেখেন, at a distance of 36 inches from the left and the shear is, আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু এই যে স্টিফেনার যেটা আমরা যদি একটু খেয়াল করি, দেখেন আমরা যদি এইখান থেকে যদি কাউন্টডাউন শুরু করি, তো এটা যদি আমাদের 0 পয়েন্ট হয়, তো আমাদের কিন্তু এই স্টিফেনারটা দ্যাট মিন্স আমাদের এন্ড পয়েন্ট থেকে ফার্স্ট স্টিফেনারটা কিন্তু কতটুকু ডিসটেন্সে বসাইছি, এই মাঝখানে যে ডিসটেন্সটা ছিল সেটা কত ছিল আমাদের? স্যার 7.5। 36 ইঞ্চি। 36 ইঞ্চি ডিসটেন্সে কিন্তু এই স্টিফেনারটা বসাইছি, তাই না? সেন্টার টু সেন্টার ডিসটেন্সে এই ইন্টারমিডিয়েট স্টিফেনারটা, তাই না? এই ছবিটার সাথে যদি একটু মিলান তাহলে বুঝতে পারবেন। বুঝা যাচ্ছে? আমরা এন্ড সাপোর্ট থেকে কতটুকু ডিসটেন্সে এই ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারটা বসাইছিলাম? 36 ইঞ্চি। সো এখন আমাদের ক্যালকুলেট করতে হবে এখানে কি আমরা এন্ড সাপোর্টে কিন্তু কোনো রকমের টেনশন কাউন্ট ডাউন করি নাই, এই জন্য এটাকে আমরা বসাইছি। এর পরবর্তী যেগুলা সেগুলোর জন্য কিন্তু আমরা এইটাকে বেস ধরে কাজ করব, তখন কিন্তু এখানে কিন্তু আমরা টেনশন কাউন্ট ডাউন করতেছি, এই জন্য আমাদের আলাদা করে ক্যালকুলেট করতে হচ্ছে। দ্যাট মিন্স এইটা কতটুকু ডিসটেন্সে, এইটা কতটুকু ডিসটেন্সে, এইটা কতটুকু ডিসটেন্সে, এইভাবে কতটুকু ডিসটেন্স পর পর আনরেস্ট যে লেন্থ পর্যন্ত সেইখানে কতটুকু পর পর আমরা বসাবো সেই জিনিসটা আমরা এখন ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা যদি চলে যাই আমাদের ড্রয়িং এ, তাহলে দেখেন আমরা 36 ইঞ্চি পরে আমরা ফার্স্ট স্টিফেনারটা অলরেডি বসিয়ে ফেলছি। এখন আমাদেরকে ক্যালকুলেট করতে হবে শিয়ারের মান এই 36 ইঞ্চি পজিশনে কত। কারণ কি আমরা যে চেক দিব, আমরা এখানে কিন্তু চেক দিছি কিসের সাথে? ম্যাক্সিমাম শিয়ারের সাথে। ম্যাক্সিমাম শিয়ারটা কিন্তু আমাদের এন্ড সাপোর্টে ছিল, বাট এখানে এর পরবর্তী যে স্টেজে সেখানে কিন্তু আর আমরা ম্যাক্সিমাম শিয়ারের সাথে চেক দিতে পারবো না। কারণ কি? কারণটা কেউ বলতে পারবেন? কারণ কিন্তু আমরা কিন্তু অলরেডি 36 নাম্বার পজিশনে এখন চলে আসছে, আমাদের এখানে একটা স্টেফেনার বসাইছি, আমরা এখন এর পরবর্তী জায়গাগুলোতে স্টেফেনারতে বসাতে যাচ্ছি। দ্যাট মিন্স এর পরবর্তী জায়গাটুকুর মধ্যে আমাদের ম্যাক্সিমাম শিয়ার কতটুকু সেই ভ্যালুটা চেক দিতে হবে। দ্যাট মিন্স আমাদের 36 ইঞ্চিতে শিয়ারের ভ্যালুটা কত সেই ভ্যালুটা দরকার এখন, তাই না? চেক দেওয়ার জন্য কারো যদি কোনো রেসপন্স না থাকে তাহলে কিভাবে বুঝাবো বলেন? বুঝতে পারতেছি সবাই? কি শোনা যাচ্ছে? জি স্যার। বুঝতে পারছি তো কেন হচ্ছে আমরা 36 ইঞ্চিতে পরে আমরা শিয়ারের ভ্যালুটা বের করব? কারণ কি আমাদের এখানে ম্যাক্সিমাম শিয়ার কোনটা? এই পজিশনে না, 36 ইঞ্চি পজিশনে না? সো এই জন্য আমাদের এই 36 ইঞ্চি পজিশনে আমাদের ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। সো আমরা যদি দেখি যে 36 ইঞ্চি পজিশনের জন্য ম্যাক্সিমাম শিয়ারের ভ্যালুটা আমরা এখান থেকে বের করতে পারতেছি, কিছুই না, আপনারা মানে এটা খুবই সিম্পল। ঠিক আছে, সো আমরা বের করে ফেললাম। সো একইভাবে সেটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করলাম আগের প্রসিডিউর অনুযায়ী। স্যার এটা কি 30 কে ওই যে 4 দিয়ে ভাগ দিয়ে প্রথম থেকে ওইটা মাইনাস করে বাকি? না 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 না, এটা আপনারা বারবার এইখানে সমস্যা হচ্ছে কি প্লেট কাটারের জন্য এখানে অনেক ইকুয়েশন অনেকগুলো জিনিস একসাথে কাজ করতে হয়। আমরা এর আগের আপনি যে কাজটা বলতেছেন সেটা হচ্ছে ল্যাটারাল টরশন আর বাকলিং আমরা চেক দিয়েছিলাম ফ্রেঞ্চ সেকশনের। এটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট স্টেফেনারের কাজ করতেছি। ইন্টারমিডিয়েট স্টেফেনারের আমরা শিয়ার স্ট্রেংথ চেক করতেছি। আপনি যে জিনিসটা বলতেছেন সেটা কিন্তু আলাদা জিনিস, সেটা হচ্ছে আমরা ল্যাটারাল টরশন আর বাকলিং চেক দিয়েছিলাম, এটা হচ্ছে শিয়ার স্ট্রেংথ চেক করতেছি ইন্টারমিডিয়েট স্টেফেনার গুলো। স্যার এখানে তাহলে ওই 36টা 36 ইঞ্চি কি তাই তো?
জি স্যার। এই জায়গাটা বুঝতেছি না। এই যে দেখেন আমাদের a এর ভ্যালুটা 36 ইঞ্চি, দ্যাট মিন্স আমরা যদি ছবিতে চলে যাই, দ্যাট মিন্স আমাদের এখানে যে ফার্স্ট যে স্টেফেনারটা বসাইছি, আমরা একটু আগে যে ডিজাইন করলাম 36 ইঞ্চি পর একটা স্টেফেনার বসাচ্ছি, সেটা কোনটা? এই স্টেফেনারটা না? এই ইন্টারমিডিয়েট স্টেফেনারটা 36 ইঞ্চি পরে বসাচ্ছি। সো এখন এই যে আমাদের এই এন্ড সাপোর্ট থেকে 36 ইঞ্চি পরে বসাইছি, ঠিক আছে, সেটাকে আমরা চেক দিছি কি ম্যাক্সিমাম শিয়ারের সাথে, শেয়ারের সাথে, তাই না? তো আমাদের এখানে এই পজিশনের জন্য যদি আমরা ম্যাক্সিমাম শিয়ার কাউন্ট করি তাহলে কি এটা না শিয়ারের ভ্যালুটা? আর এখন আমরা বসাবো এই যে 36 ইঞ্চি পর যে স্টিফেনারটা দিয়েছি, এর পরবর্তী যে স্টিফেনার গুলো বসাবো সেইগুলো কতটুকু ডিসটেন্স পর পর সেন্টার টু সেন্টার সেটা বের করতে হবে। এটা স্যার এখানে কি পরের গুলো যখন বের করব তখন ফুল স্প্যান থেকে ওই 36 টা মাইনাস করতে হবে? হ্যাঁ, কারণ কি কারণ হচ্ছে আমরা এতটুকু অংশ কিন্তু অলরেডি ক্যালকুলেট করে ফেলছি। দ্যাট মিন্স আমরা এখন 36 ইঞ্চি থেকে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? কারণটা কি আমি এখানে কেন আলাদা করে ক্যালকুলেট করতেছি? কারণ এর পরবর্তী অংশগুলোর জন্য কিন্তু আমাদের টেনশন ফিল্ডটা আমরা কাউন্ট ডাউন করতেছি, বাট এই অংশগুলোর জন্য কিন্তু আমরা টেনশন কাউন্ট ডাউন করি না, কারণ কি এন্ড সাপোর্টে আমাদের বলেই দেওয়া হয়েছে এন্ড সাপোর্টে কোনো রকম টেনশন কাজ করতেছে না। ঠিক আছে, বুঝা গেছে এবার কেন আলাদা আলাদা করতেছি দুইটা? দেখেন এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু আপনারা প্রায় মানে গোলায় ফেলেন। সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন, আবার দেখাবো। আচ্ছা, এত ইনফরমেশন আসলে সাথে এটাই হচ্ছে প্লেট গার্ডারের সমস্যা, এখানে অনেকগুলো ইনফরমেশন একসাথে থাকে, এই জন্য একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য সবাই খুব পাজল হয়ে যায়। ঠিক আছে, দ্যাট মিন্স আমাদের হচ্ছে এই জন্যই 36 ইঞ্চি পরে আমরা হচ্ছে শিয়ারের ভ্যালুটা বের করতেছি। ঠিক আছে, তো শিয়ারের ভ্যালু বের করে আমরা এখানে যেটা করব যে দেখবো যে এখানে ভিউ এর মানটা পেয়ে গেলাম, ভিউ এর মান ভিউ এর একটা মান পেলাম, তো সেটাকে ফ্যাক্টরাইজেশন করে এডব্লিউ দিয়ে ভাগ করলাম, এডব্লিউ আমরা আগেও বের করেছি, তো একটা ভ্যালু পেলাম। কারণটা কি এই ভ্যালুটা কেন বের করলাম? ওই যে আমাদের যে একটা গ্রাফ এর আগে দেখেছিলাম সেরকম একটা গ্রাফ ইউজ করার জন্য। ঠিক আছে, আর হচ্ছে আমরা h/tw এর মানটাও কিন্তু জানি, সো এই দুইটার মধ্যে আমরা কম্পারিজন করে গ্রাফটা ইউজ করব। এখন কথা হচ্ছে আমরা কোন গ্রাফটা ইউজ করব বলেন? তো সেকেন্ড যেটা গ্রাফটা টেনশনের সাথে আছে সেটা, এটা, তাই না? দ্যাট মিন্স টেনশন ফিল্ড অ্যাকশন ইনক্লুডেড, তাই তো? সো আমরা এই গ্রাফটা ইউজ করব, এই গ্রাফটা ঠিক সেম প্রসিডিউরে। সো আমাদের এখানে এই ভ্যালুটা কত ছিল? এই ভ্যালুটা আমরা পেয়েছিলাম হচ্ছে আগের ক্ষেত্রে যে 10.86। 10.86টা কোথায়? এটা হচ্ছে আমাদের 10.5। 10.86টা ধরে নিচ্ছি এই 10 এর কাছাকাছি, 12 কাছাকাছি হচ্ছে না, তাই তো? সো 10 এর কাছাকাছি কোন একটা ভ্যালু। ঠিক আছে, যদি এখানে হয় দ্যাট মিন্স এই জায়গায়, সো আমরা এখন যে লাইনটা ড্র করব সেটা প্যারালাল কোনটার হবে? এই 10.5 লাইনের প্যারালাল হবে, কারণ যেইটা কাছাকাছি সেইটার প্যারালাল আমরা লাইনটা ড্র করব। সো লাইনটা আমরা আগে ড্র করে নেই, যদিও আমারটা পুরোপুরি প্যারালাল হচ্ছে না, তো আপনারা পেন্সিল দিয়ে এরকম ভাবে ড্র করে নেবেন। ড্র করার পরে এরপরে দেখবো আমরা h/tw এর ভ্যালু। h/tw এর ভ্যালু আমরা পেয়েছিলাম কত এর আগে? 198। দ্যাট মিন্স 198 হচ্ছে 200 এর কাছাকাছি। সো আমরা যদি এখান থেকে ডিরেক্টলি চলে যাই, সো দেখাচ্ছে আমাদের এই কার্ভটাকে এই পয়েন্টে ছেদ করতেছে। সো এই পয়েন্ট থেকে এখন আমরা নিচে সরাসরি নিচে চলে আসবো, নিচে y অ্যাক্সিসে যদি চলে আসি যে ভ্যালুটা পাবো, ঠিক আছে, y অ্যাক্সিস এর ভ্যালুটা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের a/h এর ভ্যালু। ঠিক আছে, a/h এর ভ্যালু দেখাচ্ছে যে এই পজিশনে আসতেছে, দ্যাট মিন্স কত বলা যায়? 1.6 বলা যায়। ঠিক আছে, সো আমরা যদি দেখি 1.6 বা 1.62 এরকম আসতে পারে ভ্যালুটা। সো এই যে ওরা a/h এর একটা ভ্যালু পেয়ে গিয়েছে, ঠিক সেম প্রসিডিউরে ওরা a এর ভ্যালুটা ক্যালকুলেট করবে। আমরা h এর ভ্যালুটা জানি, দ্যাট মিন্স আমরা a এর ভ্যালুটা বের করতে পেরেছি। ঠিক আছে, যে আমরা কতটুকু স্পেসিং দিয়ে দিয়ে আমরা বসাবো। ঠিক আছে, এখন কথা হচ্ছে this maximum spacing will apply for the remaining distance of the center line of the girder. ঠিক আছে, এখন কথা হচ্ছে এই স্পেসিংটাকে আমরা রিমেইনিং যে ডিসটেন্সটুকু থাকবে সে ততটুকু পোরশনের জন্য দিচ্ছি। ঠিক আছে, তার মানে আমাদের যে গার্ডারটা ছিল সেই গার্ডারটা আমাদের এখান থেকে, এটা হচ্ছে আমাদের এন্ড সাপোর্টের জন্য, এন্ড সাপোর্ট থেকে আমাদের যে মাঝখানে যে মিড সাপোর্ট ছিল সেই দুইটার মধ্যে ডিসটেন্স কত ছিল? টোটাল 30 ফিট ছিল না? জি স্যার।
দ্যাট মিন্স আমাদের 30 ফিট, এই জন্য এখানে 30 ফিটকে আমাদের ইঞ্চিতে কনভার্ট করা হয়েছে 12 দিয়ে গুণ করে। সেটা থেকে বিয়োগ করতেছি 36। কেন 36? কারণ কি আমরা ফার্স্টে একটা বসিয়ে ফেলেছি, দ্যাট মিন্স আমাদের এতটুকু পোর্শন আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই পোর্শন গুলো কাউন্টডাউন আনতেছে। ঠিক আছে, বুঝে গেছে বিষয়টা? এই জন্যই 36 বিয়োগ করা হয়েছে, 30 ফিট থেকে 36 ইঞ্চি বিয়োগ করা হয়েছে এই জন্য। এটা তো মানে যেই মানে 36 ইঞ্চের পরে মানে হচ্ছে একটা পরে কনসেন্ট্রেটেড লোডের যে সাপোর্টটা সেটা থেকে নেক্সট কনসেন্ট্রেটেড লোডের সাপোর্ট পর্যন্ত যাবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ক্ষেত্রে যেটা, আপনাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে ফার্স্ট থেকে নিয়ে হচ্ছে কনসেন্ট্রেটেড লোড পর্যন্ত। জি স্যার, পরে এরপর হচ্ছে কনসেন্ট্রেটেড লোড থেকে আরেকটা কনসেন্ট্রেটেড লোড পর্যন্ত সাপোর্ট। ঠিক আছে? জি স্যার। সো এখানে আমরা এই জন্যই মেইনলি 36 বিয়োগ করেছি, এখানে যেহেতু আমাদের সাপোর্ট কন্ডিশন এই 30 ফিট পর পর। সো এই জন্য 36 বিয়োগ করা হয়েছে, যে আমাদের এখানে ফার্স্টটা ছিল 36 ডিসটেন্সে আমরা ফার্স্ট ইন্টারমিডিয়েট স্টিফেনারটা বসাইছি। ঠিক আছে, তো এখন আমরা পেয়েছি আমাদের ডিসটেন্স আছে কতটুকু? 324 ইঞ্চি। দ্যাট মিন্স আমাদের এখান থেকে এতটুকু পর্যন্ত যে আমাদের জায়গা আছে সেটা হচ্ছে 324 ইঞ্চি জায়গা আছে। তো এখন 324 ইঞ্চির মধ্যে আমার কতটুকু স্পেসিং দিয়ে আমরা কয়টা বসাবো সেটাই হচ্ছে আমাদের এখন ক্যালকুলেট করতে হবে। এখন বলা হচ্ছে দ্য নাম্বার অফ স্পেসেস রিকোয়ার্ড ইজ, এই যে আমাদের যে কতটুকু স্পেসিং দিচ্ছি এতটুকু। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা স্পেসিং আমরা দিচ্ছি, কয়টা স্পেস, সেটা হচ্ছে এই যে আমাদের টোটাল যে জায়গাটা আছে সেই জায়গাটাকে যদি এই মানে কতটুকু স্পেসিং দিচ্ছি সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব কতটুকু আমাদের কয়টা স্পেস দিচ্ছি। ঠিক আছে, এখন কয়টা স্পেস বলতে বোঝাচ্ছে কি এই একটা স্পেসিং দিব নাকি দুইটা নাকি তিনটা নাকি চারটা? এখন এখানে কি 3.7 স্পেসিং কি সম্ভব? মানে আমি একটা দিলাম না, দুইটা স্পেসিং দিলাম না, আমি দিলাম কি 1.5 স্পেসিং স্যার সম্ভব? স্পেসিং দিলে মাঝখানের ডিসটেন্সটা বেড়ে যায় না একটা থেকে আরেকটা হ্যাঁ সেটাই। এখন দেখেন আমাদের কি এটা কি রাউন্ডিং এ করতে হবে না? এটার একটা হইতে পারে অথবা দুইটা হইতে পারে। এটা কি 1.2 স্পেস দিয়ে মানে বসানো, এটা কি কখনো লজিক্যাল? এগুলো হচ্ছে একটা স্পেস, দুইটা স্পেস, তিনটা স্পেস, তাই না? এরকম আসবে, রাউন্ডিং আসবে। সো এখানে আমাদের আসতেছে 3.27। সো সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা হচ্ছে আপার রাউন্ডিং করব। কারণ কি, কারণ যদি আমরা আপার রাউন্ডিং না করে লোয়ার রাউন্ডিং করি, লোয়ার রাউন্ডিং করে যদি ব্যাক ক্যালকুলেশন করি তখন দেখা যাবে কি আমার স্পেসিং এর ভ্যালুটা কি 99.2 এক্সিড করতেছে, তখন আমাদের মিনিমামটা থাকতেছে না, আরো বেশি স্পেসিং হয়ে যাচ্ছে, তখন আমাদের ওয়েব সেকশনটা উইক হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এই ভ্যালুটাকে আপার রাউন্ডিং করতে হবে। বুঝা গেছে? তো এটাকে আমরা আপার রাউন্ডিং করলাম, 4 এ নিয়ে আসলাম। 4 এ আনার পরে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের স্পেসিং গুলো দিচ্ছি, এক একটার মাঝখানে স্পেসিং হচ্ছে 81 ইঞ্চি করে। 81 ইঞ্চি করে আমরা কয়টা স্পেসিং দিচ্ছি? তার মানে 4টা স্পেসিং দিচ্ছি, তাই তো? সো 4টা স্পেসিং দেওয়া মানে কি একটা স্পেসিং, দুইটা স্পেসিং, তিনটা স্পেসিং, এখানে আরেকটা স্পেসিং, 4টা স্পেসিং। তো 4টা স্পেসিং দেওয়া মানে আমাদের কয়টা আমরা গার্ডার বসাচ্ছি? আমরা যদি এখানে এই ছবিটাতে আরেকটু ভালোভাবে খেয়াল করি, সে ফর সাপোজ আমরা এটা অলরেডি বসায় ফেলছি, আর এখানে আমাদের যদি আমাদের এটা মিড স্প্যানে যদি এখানে যদি আরেকটা গার্ডার থাকে অলরেডি, তো তাহলে আমরা যদি এখানে একটা স্পেসিং, দুইটা স্পেসিং, তিনটা স্পেসিং, 4টা স্পেসিং, 4টা স্পেসিং দিয়ে আমাদের এখানে কয়টা গার্ডার বসতেছে বলেন তো? একটা। কেমনে একটা হয়? ইন্টারমিডিয়েট স্টেপে কয়টা আসতেছে? ও একটা, আচ্ছা, দুইটা, তিনটা, তাই না? তো আমরা এখন সেই জিনিসটাই ক্যালকুলেট করে দেখব। আমরা যদি দেখি যে আমরা হচ্ছে এরকম প্রত্যেকটা স্পেসিং হচ্ছে আমাদের 81 ইঞ্চি করে। ঠিক আছে, এটা কি স্যার এটা কি কোন রাউন্ডিং করা লাগবে না স্যার, যা আসবে তাই স্যার? না, এখানে এখানে হচ্ছে আপনার এখানে যে ভ্যালুটা আসবে সেটা দেখা যাবে যে রাউন্ডিং এ যদি না আসে, যদি সে ফর সাপোজ 81.5 আসে তখন সেটাকে 81 করবেন, বাট এখানে রাউন্ডিং আসবে কারণ কি আপনি একটা রাউন্ডিং ভ্যালু দিয়ে রাউন্ডিং ইয়াকেই ভাগ করতেছেন। ঠিক আছে, রাউন্ডিং এ না আসলে সেটাকে আমাদের রাউন্ডিং এ করে নিব। আচ্ছা, এখন এরপরে আমরা যেটা চেক দিব AISC এর 3.1 জি 3.1 এ আমাদের একটা চেক দিতে হবে, সেটা হচ্ছে টেনশন ফিল্ড অ্যাকশনের একটা চেক দিতে হবে। সেখানে আমাদের হচ্ছে টোটাল 4টা কন্ডিশন বলা দেওয়া হয়েছে। তো সেখান থেকে যদি আমরা একটু চলে যাই, সেই সেকশনটা কোথায়, আমাদের যে জায়গাটা থেকে চেক দিব, সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 59 এ। ঠিক আছে, পেজ নাম্বার 59 এ এখানে আমাদের চেক দিতে হবে ফার্স্টে
এ বাই এইচ এর ভ্যালু দিয়ে একটা চেক দিতে হবে, ঠিক আছে? এ বাই এইচ এর ভ্যালু 3 অপেক্ষা ছোট কিনা। আচ্ছা আমরা তাহলে একটু মানে পজ নেই, ঠিক আছে, আজানের জন্য। আচ্ছা তো আমরা এখানে ছিলাম, তো আমরা হচ্ছে এখন যেটা চেক দিব a বাই h এর মান 3 এর ছোট কিনা, আর হচ্ছে a বাই h এর মান এই ভ্যালুটা থেকে ছোট হয় কিনা, ঠিক আছে? তো এই চেকটা যদি ফুলফিল হয় তাহলে এই দুইটা চেকও আমাদের ফুলফিল হয়ে যাবে, এই জিনিসটাই আমরা এখানে দেখব, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্যালকুলেশনে। সো প্রথমে যেটা চেক করা হয়েছে সেটা হচ্ছে a বাই h এর ভ্যালুটা দেখেছি আমরা। a বাই h এর ভ্যালুটা যদি দেখি, a এখানে কত ছিল, আমরা এখানে নিয়েছি 81, তাই তো? এই যে 81 ইঞ্চি। সো 81 ডিভাইড বাই h এর ভ্যালুটা আমরা জানি, দেওয়ার পরে দেখা যাচ্ছে এই ভ্যালুটা 3 অপেক্ষা ছোট, দ্যাট মিন্স এই চেকটা আমাদের ওকে। এরপরে a বাই h এর ভ্যালু এই ভ্যালুটা থেকে ছোট কিনা সেটা দেখবো। সো h বাই tw এর ভ্যালুটা আমরা আগেই জানি, এর আগেও ক্যালকুলেট করেছি। এই যে h বাই tw, অর্থাৎ h বাই tw এই যে এই ভ্যালুটা এখানে বসিয়েছি, বসানোর পরে আমরা চেক দিয়ে দেখতেছি এটাও ওকে, ঠিক আছে? h বাই tw এর যে মানটা আর স্যার এই আমাদের পোর্শনটা একটু আরেকবার। আচ্ছা আমরা ফার্স্টে দেখবো a বাই h এর মান 3 অপেক্ষা ছোট কিনা, আর হচ্ছে a বাই h এর মান এই ভ্যালুটা থেকে ছোট কিনা, ঠিক আছে? তো আমরা জানি কি a বাই h এর ভ্যালুটা এখানে 1.306 আসছে, তাই তো? আর আমাদের 3 অপেক্ষা ছোট এই ভ্যালুটা, তার মানে এই পোর্শনটা আমাদের ওকে। এরপরে যে চেকটা সেটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা কত আসে, এই ভ্যালুটা থেকে দেখি এই ভ্যালুটা আসছে 1.717, আর 1.306 হচ্ছে আমাদের এই a বাই h এর ভ্যালু। দ্যাট মিন্স আমাদের a বাই h এই ভ্যালুটা থেকেও ছোট। তাহলে এই দুইটা কন্ডিশন আমাদের স্যাটিসফাই করতেছে, বুঝা গেছে? এখন বলা হচ্ছে যে এই যে এই দুইটা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়, এর পরবর্তী যেই দুইটা কন্ডিশন সেই দুইটা কন্ডিশন অটোমেটিক্যালি স্যাটিসফাই হবে। তো এটা আমরা তারপরেও দেখে নিচ্ছি যে 2aw বাই afc প্লাস aft, fc দিয়ে আসলে কি বোঝাচ্ছে, aw দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের ওয়েভ পোর্শনের যে এরিয়া, আর fc দিয়ে বোঝাচ্ছে ফ্ল্যাঞ্জের যে কম্প্রেশন পার্টের যে এরিয়া সেটা, আর ফ্ল্যাঞ্জের টেনশন পার্ট এরিয়া। আমাদের ক্ষেত্রে কি কম্প্রেশন আর টেনশন পার্টের কি এরিয়া কি দুইটাই সেম ছিল না? আমাদের ফ্ল্যাঞ্জের যে পোর্শনটা কম্প্রেশন আছে আর ফ্ল্যাঞ্জের যে পোর্শনটা টেনশন আছে, সেই দুইটার এরিয়া কি সেম না? আমরা যেই সেকশন নিয়েছিলাম আমাদের প্লেট গার্ডারের জন্য, কারণ কি আমাদের প্লেট গার্ডারটা কি এরকম ছিল না আমাদের? দ্যাট মিন্স আমাদের এই যে টপ পার্ট যেটা হচ্ছে কম্প্রেশনের, সেটা সেই ফ্ল্যাঞ্জ টপ ফ্ল্যাঞ্জ যেটা কম্প্রেশন ছিল সেটার এরিয়া, আর যেটা বটম ফ্ল্যাঞ্জ যেটা টেনশন ছিল সেই দুটোর এরিয়া সেম। তো এই জন্যই 27 যোগ 27, ঠিক আছে? দুইটা এরিয়া ক্যালকুলেট করে আমরা এখানে বসিয়েছি। এই ভ্যালুটা দেখাচ্ছে 2.5 থেকে ছোট, তো এটাও ওকে। আর এর পরবর্তী যেটা দেখতেছি সেটা হচ্ছে h বাই বিএফসি। বিএফসি আর বিএফটি, কেন বিএফসি আর বিএফটি কে আমরা সমান বলতেছি এখানে? কারণ হচ্ছে কি আমাদের যে ফ্ল্যাঞ্জ সেকশন যেটা কম্প্রেশনে আছে আর যেটা টেনশনে আছে, এই দুইটারই কি ওয়াইড কি সেম না? দ্যাট মিন্স এই জন্যই বিএফসি পরিবর্তে বিএফটিও লেখা যায়। সো এই দুইটার ভ্যালু আমরা যদি বসাই, বসানোর পরে দেখা যাচ্ছে যে এই ভ্যালুটা 6 অপেক্ষা ছোট। দ্যাট মিন্স আমাদের এই প্রত্যেকটা কন্ডিশনই ফুলফিল হয়েছে। তাহলে আমরা বলা যায় কি, তাহলে আমরা বলতে পারি যে আমরা প্রথম যে একটা গার্ড ইন্টারমিডিয়েট স্টেফেনার বসাবো সেটা হচ্ছে 36 ইঞ্চি পরে। এরপরে আমরা চারটা স্পেসিং দিয়ে আমরা চারটা স্পেসিং কত করে দিব, 81 ইঞ্চি করে দিব, ঠিক আছে? 81 ইঞ্চি করে চারটা স্পেসিং দিয়ে গার্ডার গুলা বসাবো। সেই জিনিসটাই এই ছবি আকারে দেখানো হচ্ছে। দেখেন প্রথম স্পেসিংটা কত ছিল, 36 ইঞ্চি ইন্টারমিডিয়েট স্টেফেনার জন্য। এর পরবর্তী আমাদের কয়টা স্পেসিং দিব, একটা দুইটা তিনটা, বাকি অংশটুকু দেখানো হয়নি, এখানে ক্রস সেকশন দিয়ে দিয়েছে। আরেকটা হচ্ছে চারটা, এখানে আরেকটা থাকবে, ঠিক আছে? যদি দেখাতে চান দেখাতে পারেন। তো এই জন্যই বলা হয়েছে চারটা স্পেসিং, প্রত্যেকটা কত থাকবে, প্রত্যেকটা থাকবে 81 ইঞ্চি করে। দ্যাট মিন্স এটা ছিল 81 ইঞ্চি, এইটা 81 ইঞ্চি, এরকম ভাবে 81 ইঞ্চি দিয়ে চারটা স্পেসিং এ দেওয়া হবে, ঠিক আছে? এখানে একটা স্পেসিং, এখানে একটা স্পেসিং, এখানে একটা, আর এখানে একটা দিয়ে তারপর আরেকটা ফাইনাল গার্ডার বসবে। বুঝা গেছে এতটুকু পর্যন্ত সবাই?